Hello, everybody. Thank you very much and welcome to the special class on IELTS reading. In this class, I'll be discussing about a question type in reading question that is, heading matching. অর্থাৎ আমরা হেডলাইন ম্যাচ করব, অর্থাৎ কোন হেডলাইনটা কোন প্যারাগ্রাফের আন্ডারে আমরা সেটা গেস করব। তো এটার টেকনিকগুলো আলোচনা করব। আমরা সরাসরি প্যাসেজে চলে যাচ্ছি এবং আমরা আজকে ক্যামব্রিজ 12 এর মানে 12 নম্বর বইয়ের ক্যামব্রিজের 12 নম্বর বইয়ের যে লাস্ট যে টেস্ট আছে 4 নাম্বার টেস্ট, সেই টেস্টের আমরা একটা আমরা সলভ করব। হ্যাঁ, প্যাসেজ 3 হোপফুলি আমরা একটু সরাসরি বইয়ে চলে যাচ্ছি। একটু খেয়াল করে দেখুন, এই হচ্ছে প্যাসেজটার নামটা একটু পরে দেখতে হবে, কিন্তু আগে সব সময় খেয়াল করবেন আমরা যখন এরকম প্যাসেজ সলভ করব অলওয়েজ আমরা প্যাসেজের নাম পড়ব। এখানে লেখা আছে UK companies need more effective boards of directors অর্থাৎ ইউকে এর কোম্পানিগুলোর নিড দরকার, কি দরকার? মোর, আরো দরকার। কি দরকার? আরো ইফেক্টিভ মানে কার্যকরী বোর্ড অফ ডিরেক্টরস মানে কি? ডিরেক্টরদের যে বোর্ড থাকে না, অর্থাৎ ম্যানেজমেন্ট প্যানেল, এই ম্যানেজমেন্ট বডিটাকে আরো বেশি কি করতে হবে? ইফেক্টিভ হইতে হবে, আরো বেশি কার্যকরী পরিষদ হইতে হবে তাদেরকে। এটা এখানে মূল কথা বলছে। তাহলে আমাদের টপিক দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে দিস টপিক ইজ অল অ্যাবাউট বিজনেস। সো বিজনেস নিয়ে যদি কথা বলে তাহলে আমাদের বিজনেস সংক্রান্ত বিষয়গুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এখন যেটা করব, জাস্ট কমন সেন্স ইউজ করব যখন আমরা কোয়েশ্চেন সলভ করব। হেডিং ম্যাচিং, দেখেন এখানে উপরে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, উপরে এখানে আছে লিস্ট অফ হেডিং। কোয়েশ্চেন টাইপটা আমাদের প্রথমে জেনে নিতে হবে। এখানে বলছে ইনস্ট্রাকশনটা দেখেন, ইনস্ট্রাকশন হচ্ছে এরকম যে রিডিং প্যাসেজ 3 has 7 প্যারাগ্রাফ A to G. Choose the correct heading for each paragraph from the heading below. অর্থাৎ নিচে যে হেডিং গুলো আছে সেই হেডিং গুলো কোন প্যারাগ্রাফের সাথে কোনটা যাবে। যেমন ধরেন এখানে 27 নাম্বার বলছে এখানে প্যারাগ্রাফ A, 28 নাম্বার হলো প্যারাগ্রাফ B, 29 প্যারাগ্রাফ C। অর্থাৎ প্যারাগ্রাফ A তে গিয়ে আপনি সেই প্যারাগ্রাফ A এর মিনিংটা বোঝার চেষ্টা করবেন। বুঝে আপনি এখানে বুঝবেন যে কোন লাইনটার সাথে প্যারাগ্রাফ A এর সাথে মিল আছে, কোন লাইনটা পড়লে প্যারাগ্রাফ B এর মিল আছে। আমরা একটু সংক্ষেপে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। সবসময় যে কোনো প্যারাগ্রাফের প্রথম বাক্যেই কিন্তু বলা থাকে যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে আলোচনা হবে, প্রথম বাক্যেই কিন্তু থাকে। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, আমরা কিন্তু আমরা যখন হচ্ছে রাইটিং করেছিলাম আইএলটিএস রাইটিং টাস্ক 2, আইএলটিএস এর ধরেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা একটা প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ গুলো আলোচনা করলাম আর একটা প্যারাগ্রাফে মনে করেন ডিসঅ্যাডভান্টেজ গুলো আলোচনা করলাম। তাহলে যখন প্যারাগ্রাফে ডিসঅ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ আলোচনা করব তখন আমরা উপরে লিখছিলাম না যে দেয়ার আর সাম অ্যাডভান্টেজেস ফার্স্টলি সেকেন্ডলি। তাহলে উপরের মেইন প্যারাগ্রাফের মধ্যে কি দেয়া থাকে না, মানে বোঝা যায় না যে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রথম লাইনটা পড়ে কি বোঝা যাবে না? বোঝা যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে রিডিং প্যাসেজের মধ্যে গিয়ে আমরা প্রথম লাইন পড়লে বুঝতে পারবো যে হোয়াট ইজ দা প্যারাগ্রাফ অ্যাবাউট। তাহলে এইবার একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা জানলাম যে এখানে কয়টা প্রশ্ন আছে, 3 আর 4 7টা কোশ্চেন আছে, 7টা প্রশ্ন আমাদের মানে 7টা প্যারাগ্রাফ আছে। এই 7টা প্যারাগ্রাফের অ্যান্সার আমাদের বের করতে হবে এবং এই বাক্যগুলোর সাথে মিলাইতে হবে। এটা এক ধরনের ওই যে সেন্টেন্স কমপ্লিশনের মতো বা ফাইন্ডিং দা ইনফরমেশনের মতো। একটু জাস্ট খেয়াল করে দেখেন, এই প্রশ্নটা আমরা সলভ করব, কিন্তু এই প্রশ্নটা আমরা আগেই সলভ করবো না। আমরা আগে কি করব, আগে একটা প্যাসেজের মধ্যে দেখবো যে আর কি কি ধরনের কোয়েশ্চেন আছে, নিয়ম বলতেছি সলভ করার জন্য। তাহলে এটা হলো প্যাসেজের 7টা কি আছে, প্যারাগ্রাফ আছে। তো লাস্টে দেখেন এখানে কোয়েশ্চেন টাইপ দেওয়া আছে, একটা হচ্ছে হেডিং ম্যাচিং, আরেকটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ধরেন 38 39 40 হলো শূন্যস্থান পূরণ। এই যে আছে এরকম দেয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, সব থেকে সহজ কোয়েশ্চেন যেগুলো সেগুলো আগে বের করতে হবে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনারা এখানে দেখেন যে এখানে কিন্তু দেয়া আছে 2008, তার মানে 2008 যেখানে আছে সেখানে উত্তর পাওয়া যাবে কত নম্বর প্রশ্নের উত্তর? 38 নম্বরের। তাহলে 2008 এর পরে আসবে 38 এর পরে আসবে 39, 39 পরে 40। তাহলে এই প্রশ্নটা আমাদের খুঁজে বের করতে হবে আগে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন ইজ ক্লোজ স্ক্রুটিনি, mismanaged, greater extent, business, necessary, debate matters, something এর বলছে, board meeting, something এরকম বলছে। কিন্তু এগুলো আমরা মনে করেন এখন খুঁজবো না। আমাদের টার্গেট হচ্ছে কি যে আগে এই 2008 খুঁজে বের করা, 8 খুঁজে বের করে আগে শূন্যস্থান পূরণটা সলভ করে নেওয়া, তারপরে আমরা এগুলো খুঁজবো, এই যে ট্রু ফলস নট গিভেন খুঁজবো।
ট্রু ফলস নট গিভেন তো সিরিয়াল মেইনটেইন করে আপনারা তো জানেনই। তাহলে আমাদের উত্তরের জায়গাটা আগে খুঁজে বের করতে হবে। তাহলে জায়গাটা যদি আমরা খুঁজে বের করি তাহলে আমরা একটু খেয়াল করে দেখেন, আমরা জায়গা খুঁজে বের করি। আমরা 2008 খুঁজে বের করব। দেখেন 2008 কোথায় আছে, তাহলে আমরা উত্তরের জায়গা খুঁজে বের করতে পারবো। 2008 লেখা আছে দেখেন প্যাসেজের এ বি সি 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 দেখছেন 2008 কোথায় আছে? 4 নম্বর লাইনে ফার্স্ট প্যারাগ্রাফ। এই যে 4 নাম্বার লাইনে 2008 কিন্তু এইখানে ডি নাম্বার প্যাসেজে দেয়া আছে, দেখছেন? এই যে অ্যান্টিসিপেট দ্য 2008 ক্র্যাশ। আবার দেখেন 2008 কিন্তু অন্য কোথাও দেওয়া থাকতে পারে। প্রথম লাইনে দেওয়া আছে না 2008, দেখছেন? 2008 ফাইন্যান্সিয়াল মেল্টডাউন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল মেল্টডাউন 2008। কিন্তু আমাদের খুঁজতে হবে 2008টা আসলে কোন জায়গা থেকে নিছে। একটু খেয়াল করে দেখেন এইখানে দেয়া আছে, একটু খেয়াল করেন প্রশ্নে কি দেয়া আছে আর প্যাসেজে কি দেয়া আছে। দেখেন এখানে লেখা আছে, দেখেন 2008, এখানে লেখা আছে পার্ট টাইম নন এক্সিকিউটিভ, আর এখানে লেখছে এক্সিকিউটিভ, এখানে ডিরেক্টরস আনএবল টু কম্প্রিহেন্ড, মোর প্রফেশনাল, বেটার ইনফর্মড, board would have particularly appropriate for banks where এই সামথিং বলছে 2008 লেখা আছে এখানে, আবার নন এক্সিকিউটিভ লেখা আছে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে কি নন এক্সিকিউটিভ রিলেটেড আর্ট আছে কিনা, তাহলে একটু যদি আমরা খেয়াল করি, দেখেন প্রশ্নটা আমরা খেয়াল করি, প্রশ্নে যাই। আচ্ছা আমরা প্রশ্নে দেখেন 2008 লেখা আছে, এই যে 2008 নন এক্সিকিউটিভ, দেখছেন নন এক্সিকিউটিভ ডিরেক্টরস হোয়ার ডিসঅ্যাডভান্টেজ দেয়ার ইজ এ ল্যাক অফ ড্যাশ। এই যে 38 নাম্বার 2008 ও পাইছি, নন এক্সিকিউটিভ পাইছি, তাহলে অ্যানসারটা কোন জায়গা থেকে আসবে? অ্যানসারটা আসবে 4 নাম্বার প্যারাগ্রাফ থেকে। তাহলে 4, 5, 6 এগুলো থেকে আসবে হচ্ছে এগুলার অ্যানসার আসবে হয়তোবা। তাহলে আমরা কিন্তু আগে থেকে যদি এই প্রশ্নগুলো সলভ করে ফেলি তাহলে খুব ইজিলি আমরা উত্তর বের করতে পারবো ইজিলি। দেখেন 2008 নন এক্সিকিউটিভ ডিরেক্টরস ওয়্যার এট এ ডিসঅ্যাডভান্টেজ বিকজ অফ দেয়ার ল্যাক অফ ড্যাশ। আচ্ছা ল্যাক অফ এর পরে কি বসে? নাউন বসে, তাই না? সবাই আমরা জানি। তাহলে নন এক্সিকিউটিভ ওয়্যার এট এ ডিসঅ্যাডভান্টেজ বিকজ অফ ল্যাক অফ সামথিং। তাহলে দেখেন এটার অ্যানসার আমরা খুঁজে বের করব। ল্যাক অফ কি? আচ্ছা স্যার আমি পেয়েছি, ল্যাক অফ ইনফরমেশন। এখানে হ্যাঁ এখানে দেয়া আছে, আমরা শিওরলি এখানে দেখতে পাচ্ছি যে বেটার ইনফর্মড হাউএভার মোর প্রফেশনাল ড্যাশ ড্যাশ আনএবল টু কম্প্রিহেন্ড। এখানে কিন্তু এই যে বেটার ইনফর্মড কথাটা লেখা আছে না, তাহলে এই যে হ্যাড এক্সিকিউটিভ হ্যাড অ্যাক্সেস টু ইনফরমেশন, এই যে অ্যাক্সেস টু ইনফরমেশন, তার মানে এখানে উত্তরটা হবে ইনফরমেশন, তার মানে অ্যাক্সেস ছিল না, ওটাতে ল্যাক অফ ছিল, ইনফরমেশন হবে। নাউন এখানে তো আর নাই, এই যে পার্ট টাইম নন এক্সিকিউটিভ এগুলোর সঙ্গে ইনফরমেশন ছাড়া অন্য কোনো কি নাই, অন্য কোনো নাউন নাই। আপনি কি বলবেন যে ল্যাক অফ আনএবল, ল্যাক অফ কম্প্রিহেন্ড, ল্যাক অফ এক্সিকিউটিভ, এরকম বলতে পারবেন? ল্যাক অফ অ্যাপ্রোপ্রিয়েট বলা যাবে? কি খুঁজতে হবে এখানে? নাউন খুঁজতে হবে। তো এখানে একটাই আছে, ল্যাক অফ অ্যাক্সেস বলা দরকার নাই, ল্যাক অফ ইনফরমেশন, মেইন কথা হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা যখন এই যে প্যাসেজটা যখন পড়লাম এরকম যখন সলভ করবো অন্যান্য প্রশ্নগুলো, তখন ইজিলি আমাদের কি হয়ে যাবে যে ওই হেডিং লাইনগুলো আমাদের খুঁজে বের করতে খুব সহজ হবে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে উত্তর পেলাম ল্যাক অফ ইনফরমেশন। 2 নাম্বার প্রশ্নের উত্তর যদি আমরা সলভ করতে যাই, boards tend to place too much emphasis on dash considerations that are only short term relevance। আমরা একটু মার্ক করি, দেখেন যদি আমরা এটা মার্ক করি তাহলে কি হবে? শর্ট টার্ম রেলেভেন্স, এমফাসিস অন। আচ্ছা এমফাসিস এর পরে কি বসে? অন এর পরে কি বসে? সাবজেক্ট বসে। কি বসে? এখানে নাউন বসবে। কনসিডারেশন, আচ্ছা এখানে বলছে এমফাসিস অন ড্যাশ কনসিডারেশন। আচ্ছা ড্যাশ কনসিডারেশন মানে কি? কনসিডারেশনটা কেমন? কনসিডারেশন তো নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে ধরেন আমি বললাম কনসিডারেশন, তাহলে আমি যদি এখন বলি এনভায়রনমেন্টাল কনসিডারেশন, এডুকেশনাল একাডেমিক কনসিডারেশন, তারপর আমি বলতে পারি না এরকম যে পলিটিক্যাল কনসিডারেশন, হইতে পারে না এরকম। তারপর বলতে পারি ইকোনমিক কনসিডারেশন, দ্যাট আর অনলি শর্ট টার্ম। তাহলে এখানে কি হবে? আমরা এটা খুঁজে বের করব। একটা আমরা কি দরকার এখানে? নাউনের আগে কি বসবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে তারপরে আছে কি দেখেন যে on certain matters such as pay the board may have accept the view of dash, view of কি? তাহলে এখানে কিন্তু লেখা আছে যে ভিউজ পে, কথাটা লেখা আছে পে। সো আমাদের উত্তরের আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু বলেছিলাম যে অ্যানসার বের করার টেকনিক কি। 3টা আমরা বলছিলাম, 5 প্রকারের নিয়ম আমরা বলছিলাম যে রিড দ্য কোয়েশ্চেন, তারপর আমরা বলছিলাম হাইলাইট দ্য কোয়েশ্চেন, তারপর আমরা কি বলছিলাম যে
হাইলাইট করার পরে আমরা কিওয়ার্ড গুলো চিন্তা করব, ঠিক আছে? কিওয়ার্ড মানে কি, যে আমরা কিওয়ার্ড গুলো চিন্তা করব, মানে প্রতিশব্দ সিনোনিম গুলো আমরা চিন্তা করব। করার পরে আমরা কোথায় যাব? প্যাসেজে। প্যাসেজে কি করব? স্কিম করব, স্কিমিং এন্ড স্ক্যানিং, স্কিমিং এন্ড স্ক্যানিং। স্ক্যানিং করার পরে আমরা ম্যাচিং করব। অ্যানসার আমরা কি করব? ম্যাচিং করব, ম্যাচিং। আর সবসময় কি করব? সিনোনিম গুলো চিন্তা করব। আচ্ছা, তাহলে আমরা যদি এইভাবে পেমেন্ট, এই যে পে এর মধ্যে আমরা দাগ দিলাম, তারপরে বোর্ড মে হ্যাভ অ্যাকসেপ্ট দ্য ভিউজ অফ ড্যাশ অন সার্টেন ম্যাটার, পে কথাটা লেখা আছে না? এই যে ভিউজ অফ কি, আচ্ছা আমরা যদি বলি ভিউজ মানে কি? মতামত, ওপিনিয়ন্স। তাহলে ওপিনিয়ন্স অফ পিপল, ওপিনিয়ন্স অফ আদার্স, ওপিনিয়ন্স অফ বিজনেসম্যান, ওপিনিয়ন্স অফ স্টুডেন্টস, এরকম হইতে পারে না? তাহলে একটা কি বসবে এখানে? নাউন বসবে। আর এখানে কি নাউনটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? ভিউজ বলছে এখানে, মতামত গুলো, তাহলে এখানে কি হবে? একটা প্লুরাল বসবে। তাহলে আমরা কি করব? প্যাসেজে গিয়ে কি করব? এটা খুঁজে বের করব, কোন জায়গায় আছে এটা আমরা খুঁজে বের করব। দেখেন আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। আচ্ছা, আমরা মাথায় নিয়ে যাবো কিন্তু কিছু ওয়ার্ড, এমফাসিস অন ফাইনান্সিয়াল কনসিডারেশন না কি কনসিডারেশন, আমরা অনুমান করে নিব আগে থেকে, গেস করতে হবে অ্যানসারটা। শর্ট টার্ম রেলেভেন্স, এই রিলেটেড ওয়ার্ড গুলো আমরা খুঁজে বের করব প্যাসেজের মধ্যে গিয়া। প্যাসেজের মধ্যে গিয়ে ধরেন আমরা খুঁজে বের করব কোথায়? ডি নাম্বার প্যাসেজ আমরা সলভ করছিলাম না? ডি নাম্বার প্যাসেজ থেকে উত্তর আসতেছে কিন্তু। তাহলে ডি এর পরে আসবে ই। ই এর মধ্যে দেখেন এখানে লেখা আছে যে ওয়ান অফ দ্য ক্রিটিসিজম board their directors is that they do not focus sufficiently no on longer term matter strategy, sustainability and governance, but instead concentrate on too much short term financial metrics. দেখো এখানে শর্ট টার্ম কথাটা লেখা আছে। শর্ট টার্ম এর পরে লেখা আছে কি? ড্যাশ ম্যাট্রিক্স। একটু এখানে খেয়াল করেন, এই ম্যাট্রিক্স শব্দটার মানেই হলো স্ট্যান্ডার্ড, আর ফাইনান্সিয়াল হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যেটা আমরা খুঁজতেছিলাম। আর শর্ট টার্ম মানে হচ্ছে যে শর্ট টার্ম রেলেভেন্স। আর এই ম্যাট্রিক্স মানে হচ্ছে, মেট্রিক মানে কি জানেন? মানদণ্ড। বুঝতে পারছেন? দাঁড়িপাল্লা ইংরেজি কি? ম্যাট্রিক্স, মেট্রিক টন। মেট্রিক টন বলে না, এটা মাপের সাথে রিলেটেড, এটা স্ট্যান্ডার্ডের সাথে রিলেটেড। দেখছেন? আর বলি না যে এত মেট্রিক টন, মেট্রিক টন তাহলে কোত্থেকে আসলে? এটা ওজন রিলেটেড। বুঝতে পারছেন? তাহলে এই ম্যাট্রিক্স মানে স্ট্যান্ডার্ড, ওজন মানে কি? স্ট্যান্ডার্ড। মানুষের ওজন বুঝতে কি বলে? স্ট্যান্ডার্ডটা কি, মানুষের স্ট্যান্ডার্ডটা কেমন বোঝায়। তাহলে দেখেন শর্ট টার্ম ফাইনান্সিয়াল কনসিডারেশন, প্যাসেজের মধ্যে গেলে দেখেন ঠিক সেম একই রকমের মিনিং দেখেন পাবেন প্রশ্নের মধ্যে গিয়ে। দেখেন এই যে আমরা পাইছিলাম কি এখানে? শর্ট টার্ম, এই যে board tend to place emphasis on dash considerations that are only short term relevance. তাহলে dash consideration, এই কনসিডারেশন শব্দটার মানে হলো ম্যাট্রিক্স। তাহলে emphasis on ড্যাশ ম্যাট্রিক্স, তাহলে কি হবে? ফাইনান্সিয়াল ম্যাট্রিক্স মানে হলো, এখানে হবে ফাইনান্সিয়াল, এখানে হলো কনসিডারেশনস। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আমরা তো নাউন খুঁজতেছিলাম, এটা এই যে কনসিডারেশন, এটা কি নাউন না? আচ্ছা এই নাউনের সঙ্গে একটা এস আছে কিনা? এস প্লুরাল, দেখছেন? এস আছে কিন্তু। ঠিক প্যাসেজের মধ্যেও গিয়ে দেখেন একটা এস আছে। ডি এর পরে ম্যাট্রিক্স আছে না? তাহলে ওই এস দিয়ে আপনি বুঝবেন যে এটা হচ্ছে একটা নাউন ছিল এবং এটা প্লুরাল ছিল। তার আগে কি বলবো তাহলে? ফাইনান্সিয়াল। আর শর্ট টার্ম মানে এই যে শর্ট টার্ম এখানে হুবহু দেয়া আছে, ঠিক আছে? এই জন্য অ্যান্সার হবে ফাইনান্সিয়াল এখানে। আচ্ছা আরেকটা ছিল নাকি পেমেন্ট নিয়ে। তো পেমেন্ট নিয়ে আমরা তাহলে উত্তরটা কিভাবে বের করব? আমরা কিন্তু বলছিলাম যে রিড দ্য কোয়েশ্চেন, হাইলাইট দ্য কিওয়ার্ড, দেন স্কিম করতে হবে। আচ্ছা স্কিম জানি কাকে বলা হয়? স্কিম, স্কিম মানে কি হচ্ছে যে মানে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করা, নাকি জাস্ট এরকম করে খালি আড়াআড়ি ভাবে খোঁজা? আড়াআড়িভাবে খুঁজে আড়াআড়িভাবে খোঁজা। এটাকে বলা হয় স্কিমিং করা, স্কিম করা। এটা বলা হয় স্কিম করা। স্কিম মানে হলো হালকা পাতলা ভাবে খোঁজা, খালি ওয়ার্ড খোঁজা। ওয়ার্ডটা আমি কি খুঁজবো? পে খোঁজা, পে। আমরা খুঁজবো কি? ভিউজ মানে কি? ভিউ মানে কি? মতামত, ওইটা খুঁজতেছি আমরা। কিন্তু আমরা এখানে কোথাও আমরা ওইরকম পাইলাম না। আচ্ছা আমরা চলে যাবো তারপরের প্যারাগ্রাফে, চলে যাচ্ছি। দেখেন এখানে লেখা আছে, দেখেন খেয়াল করে দেখেন, কম্পেনসেশন, ইনভেস্টর্স, গ্লেয়ার অ্যাটেনশন। আবার এই দিক থেকে যাবেন, শেয়ার হোল্ডার্স। হ্যাঁ, আবার এই দিক থেকে দেখেন এই যে এরিয়া অফ পে, দেখতে পাচ্ছেন? এই যে পে বাইরে হয়ে গেল। তাহলে পে যে লাইনে আছে সেই লাইনে অ্যান্সার আসবে। আমাদের খুঁজতে হবে কি বলেন তো? ভিউজ, এটার প্রতিশব্দ কোন জায়গায় আছে? তাহলে দেখেন প্রতিশব্দ কোন জায়গায় আছে একটু খেয়াল করে দেখেন। Many would argue that this is in the interest of transparency and good governance as shareholders use their muscle, muscle মানে হচ্ছে জানেন
শক্তি, জোর যার মুল্লুক তার, মানে তাদের মতামত। বুঝতে পারছেন? মাসল ইন দ্য এরিয়া অফ পে, মানে হচ্ছে যে পেমেন্ট নিয়ে শেয়ার হোল্ডাররা কি করে, পাওয়ার হোল্ড করে, তারা মতামত দিতে পারে, এটা বোঝাইছে। এটা মাসল পাওয়ার মানে কি জানেন, জোর যার মুল্লুক তার, মানে মতামত তারটাই সঠিক হবে। এখানে আসলে খুব ইনডাইরেক্টলি থিম বোঝাইছে এখানে, কঠিন আছে কিন্তু এটা। 3 নাম্বার প্যাসেজ, মাথায় রাখতে হবে বিষয়টা। হ্যাঁ, থার্ড প্যাসেজ ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। তাহলে এখানে বলছে এরিয়া অফ প্রেসারস অন বোর্ড অফ রিমুভ আন্ডারস্ট্যান্ডিং চিফ এক্সিকিউটিভস। তাহলে পাওয়ারস টু বোর্ড ডাউন এক্সিকিউটিভ রিমিউনারেশনস পলিসিস ইনক্রিজড হোয়েন বাইন্ডিং ইন কেস ইন দ্য ফোর্স। এখানে যা কিছু বলতেছে এগুলো সবকিছু কাকে নিয়ে বলতেছে, এখানে শেয়ার হোল্ডার কে নিয়ে। দেখছেন শেয়ার হোল্ডার, উপরে শেয়ার হোল্ডার আছে না? আচ্ছা, শুধু কি শেয়ার হোল্ডার? প্রথমে দেখেন আরো লাইন আছে এখানে, ইনভেস্টরও তো বলছে ইনভেস্টর। এখানে ইনভেস্টর নিয়ে কথা বলছে না? প্রথম লাইনে দেখেন, কম্পেনসেশন ফর চিফ এক্সিকিউটিভ হ্যাজ বিকাম এ কমব্যাট জোন। একটু হালকা ভাবে দাগ দিয়ে রাখেন, কিছু কিছু প্রতি শব্দ আমাদের কিন্তু আগে থেকেই মার্ক করে রাখতে হবে। কেন মার্ক করে রাখবো? যাতে পরবর্তীতে আমাদের ওই যে হেডিং ম্যাচিং এর সুবিধা হয়। কম্পেনসেশন মানে জরিমানা, চিফ এক্সিকিউটিভ। কমব্যাট মানে মারামারি, ঝগড়া, ব্যাটেল, কোয়ার্ল সামথিং। পিচড ব্যাটল মানে হলো মুখযুদ্ধ, মুখের যুদ্ধ, মানে ব্যাটেল মানে কি, এই যে মানুষের মৌখিক যুদ্ধ হয় না, মানুষের কথা কাটাকাটি, সেটা বিটুইন ইনভেস্টরস। ম্যানেজমেন্ট এন্ড বোর্ড মেম্বার্স আর ফট, মানে বোর্ড মেম্বাররা আর ম্যানেজমেন্ট বডির মধ্যে কি হয়, ইনভেস্টরদের সাথে বোর্ড মেম্বারদের সাথে মারামারি হয়। ধরেন আমি ইনভেস্ট করছি একটা কোম্পানিতে, আর ওই কোম্পানির ম্যানেজমেন্ট আমার পার্সেন্টেজ কমায় দিছে, আমি এই জন্য রাগারাগি করতে পারি। ঠিক আছে, যে আমি একটা কোম্পানি শেয়ার কিনছি, আমার লাভ কম দিছে। তাহলে এখানে বলছে ইন্টারেস্ট, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স অ্যাজ শেয়ার হোল্ডার্স ইউজ দেয়ার মাসল। তাহলে শেয়ার হোল্ডাররা কি করে, তাদের মাসল ব্যবহার করে, তাদের মানে মতামতের কথা বলতেছে। তাহলে এখানেও শেয়ার হোল্ডার আর উপরে ইনভেস্টরস, দুইটা একই জিনিস। অ্যান্সার হবে ইনভেস্টরস অথবা শেয়ার হোল্ডার, দুইটাই হবে অ্যান্সার। দেখেন এখানে মানে জাস্ট আমি প্রশ্নটা দেখাচ্ছি। আই এম সো সরি, হোয়াট ইজ হ্যাপেনিং। দেখেন এখানে on certain matters such as pay, board may have to accept the views of Desh. আমার কথা হলো যে পে ওয়ার্ডটা যেখানে আছে সেখান থেকে অ্যান্সারটা নেবেন। তাহলে পে ওয়ার্ডটা কোন জায়গায় ছিল, কোন লাইনে ছিল, সেই লাইনে দেখেন কোনো নাউন আছে কিনা। ডি এর পরে ই, ই এর মধ্যে এফ, এফ এর মধ্যে দেখেন পে কোন জায়গায় আছে। দেখেন পে আছে এই লাইনটাতে, আমি আবার দাগ দিচ্ছি। পে আছে কোন লাইনে, পে, এই যে পে, বোর্ড অফ ডিরেক্টরস, রিমুভ ড্যাশ। তাহলে পে লাইনটার মধ্যে কি আছে, এই যে মাসল, উপরে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডার আছে, দেখছেন? তাহলে শেয়ার হোল্ডার যেখানে, পেয়ার হোল্ডার পে সেখানে। তাহলে এখানে কি এটা প্লুরাল আছে না, প্লুরাল, শেয়ার হোল্ডার্স প্লুরাল, আবার উপরে ইনভেস্টরস আছে, এটাও প্লুরাল আছে। সো অ্যানসারটা হবে কি শেয়ার হোল্ডার্স অথবা ইনভেস্টর, যে কোনো একটা লিখলেই হবে। বুঝতে পারছেন এটা? তাহলে আমরা যে এতক্ষণ যে সলভ করলাম, তাহলে আমাদের কি এই প্যাসেজ সম্পর্কে আইডিয়া হয়ে গেল না? তাহলে কোন প্যাসেজে মারামারি হয়েছে, মারামারি নিয়ে কথা বলছে কোন প্যাসেজে, এফ নাম্বারে, রাইট? এফ নাম্বার প্যাসেজে মারামারি নিয়ে কথা বলতেছে। আর ই নাম্বার প্যাসেজে কি বলছে, ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে কি, অভিযোগ। ক্রিটিসিজম মানে হচ্ছে কি, বোর্ড অফ ডিরেক্টরদের নাকি এই যে লং টার্ম কোনো চিন্তা করতে পারে না, তারা শর্ট টার্ম নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের কোনো দূরদর্শী প্ল্যান নাই। তার মানে এটা সমস্যা না? এবার দেখেন এখন হবে এবার খেলা শুরু হবে। এখন আমরা যে সলভ করে নিলাম না, আমাদের আইডিয়া কিন্তু হয়ে গেল, 2-3টা প্যাসেজ আইডিয়া হয়ে গেল। এবার হচ্ছে আমাদের দেখেন হেডিং ম্যাচিং কত সহজভাবে আমরা বের করতে পারি। জাস্ট see how I solve the heading matching question. Just it's very easy. দেখেন হেডিং ম্যাচিং, তো হেডিং ম্যাচিং বের করার জন্য নিয়ম কি, এখন আমরা আসল ক্লাসে আসতেছি। এখন এতক্ষণ কিন্তু আমাদের নট গিভেন, এটা কি করে নিতে হবে নাকি আগেই আমরা হেডিং এ চলে যাব? অবশ্যই করে নিতে হবে, করে নিলে সুবিধা হবে না? করে নিলে পুরো প্যাসেজ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তখন তো হেডিং ম্যাচিং তো আপনার সময় দিতেই হবে না, দেখলেই হয়ে যাবে কোনটা কি, এমনি বুঝতে পারবেন। কিন্তু আমরা যেহেতু আজকে বলছি যে হেডিং ম্যাচিং করবো, এই জন্য আমরা পুরো প্যাসেজ আলোচনা করতে সামারি করলাম স্যার, তিনটাই হয়ে গেছে। ওয়াও, করলাম না, তিনটা না, কারণ ওই তিনটা আইডিয়া আমরা এখানে বের করতে পারবো। তাহলে আমরা সিম্পলি আমরা কি করবো, এখন প্যাসেজে যাব। আচ্ছা, যদি আমরা প্যাসেজে মানে আচ্ছা আমরা কি বলি, যে আমরা যদি এখন ট্রু ফলস নট গিভেন করি, তাহলে আমাদের আরো ইজি হয়ে যাবে। কিন্তু আমার সূত্র হচ্ছে যে আগে হেডিং ম্যাচিং করবেন না, আগে হচ্ছে সামারি করবেন, তারপরে হেডিং ম্যাচিং তারপরে হচ্ছে আপনি ট্রু ফলস করবেন, তারপরে হেডিং ম্যাচিং এ যাবেন। তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের জন্য উত্তর খুঁজে বের করতে হবে না, অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। জাস্ট কিছু আইডিয়া দিচ্ছি, খুব ইজি টেকনিক দিচ্ছি, যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি হেডিং ম্যাচিং বের করতে পারবেন। তাহলে হেডিং ম্যাচিং শুরুতে করব না আমরা, অন্য প্রশ্ন সলভ করে তারপরে হেডিং ম্যাচিং করব। আচ্ছা,
এবার দেখেন হেডিং ম্যাচিং করার নিয়ম, হেডিং ম্যাচিং এ সলভ করার নিয়ম হচ্ছে এই হেডিং ম্যাচিং আমাদের সামনে আসলো। হেডিং ম্যাচিং এ কোনো ঝামেলা নাই, প্রশ্নের অন্য প্রশ্ন থেকে এটা অনেক সহজ। আমাদের প্রথম কাজটা হবে কি, হেডিং ম্যাচিং এর সূত্রগুলো হলো, ওকে, ফার্স্ট যে কাজটা হলো যে আমাদের আন্ডারলাইন করতে হবে। কোশ্চেনটা কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি। আন্ডারলাইন প্রথমে হবে কি, রিড দ্য কোয়েশ্চেন, রিড দ্য কোয়েশ্চেন, QUESTION, রিড দ্য কোয়েশ্চেন। এরপর হচ্ছে আন্ডারলাইন দ্য কিওয়ার্ড, আন্ডারলাইন বা হাইলাইট দ্য কিওয়ার্ড, হাইলাইট LIGHT, হাইলাইট দ্য কিওয়ার্ডস। তারপরে হবে কি, ওই যে আমাদের থিঙ্ক করতে হবে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর মানে কি, সিনোনিম কি, কনটেক্সট কি। এরপরে প্যাসেজে গিয়ে আমাদের খুঁজতে হবে, স্পেসিফিক প্যাসেজগুলোতে গিয়ে আমাদের খুঁজতে হবে। তাহলে আমাদের ওই কিওয়ার্ডগুলো যে প্যাসেজে পাবো সেই প্যাসেজের অ্যান্সার আসবে। কিওয়ার্ড যেই প্যাসেজে পাবো, তারপরে কিওয়ার্ড গুলো আমাদের চিন্তা করতে হবে। কিওয়ার্ডস গুলো আমরা কি করব, কিওয়ার্ডস সিনোনিম আমাদের মনে মনে চিন্তা করতে হবে। অর্থাৎ হেডিং, এই যে অপশন গুলো আমাদের কি করতে হবে, পড়তে হবে। এখানে লিখে দেই অপশন গুলো কি করতে হবে, অপশন পড়তে হবে, রিড দ্য অপশন। ওকে, অপশনস পড়তে হবে। অপশনস পড়ার পরে আমাদের কি করতে হবে, রিড দ্য প্যারাগ্রাফ, রিড প্যারাগ্রাফ, PARAGRAPH, রিড প্যারাগ্রাফস। আচ্ছা রিড প্যারাগ্রাফস, এটা আমি একটু দূরে নিয়ে যাই। ওকে আমি একটু দূরে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূত্র, রিড প্যারাগ্রাফস। এরপর কি করতে হবে, ম্যাচিং, ম্যাচিং উইথ কি করব, ম্যাচিং উইথ কিওয়ার্ডস। সো কিওয়ার্ডস গুলো কি করতে হবে, ম্যাচিং করতে হবে কার সাথে, মানে প্যাসেজের কিওয়ার্ডস, ম্যাচিং উইথ কিওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। কার সাথে ম্যাচেস করবেন, উইথ কোয়েশ্চেন। তাহলে হলো যে কোয়েশ্চেন কি, মানে কিওয়ার্ডস অফ কোয়েশ্চেন, কিওয়ার্ড অফ কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনের যে কিওয়ার্ড গুলো আমরা মাত্র যেগুলো দেখব সেগুলো প্যাসেজের মধ্যে গিয়ে কি করা, খুঁজে বের করা। আচ্ছা এখানে আরেকটা নিয়ম প্রযোজ্য, সেটা হচ্ছে যে অলওয়েজ ফোকাস অন দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্যারাগ্রাফ। ফার্স্ট লাইন, রিমেম্বার ফার্স্ট লাইনে যদি অ্যান্সার না আসে, সবসময় ফার্স্ট লাইন থেকে অ্যান্সার চলে আসে। ফার্স্ট লাইন থেকে যদি না আসে তাহলে অবশ্যই লাস্ট লাইন থেকে প্যাসেজ আসবে। মানে মেইন থিমটা বুঝতে গেলে আপনার কি হবে, প্যাসেজের মিনিং বুঝতে গেলে, প্যারাগ্রাফের মিনিং বুঝতে গেলে লাস্ট লাইন থেকে আসার সময়, লাস্টে অনেক সময় গিয়ে বলে যে এই প্যারাগ্রাফের মূল বক্তব্য হচ্ছে এইটা। আচ্ছা মাঝে মধ্যে খুব ব্যতিক্রম যদি হয় তাহলে মাঝখান থেকে উত্তর আসতে পারে, বাট সেটা রেয়ার। তাহলে আমাদের ফোকাস করতে হবে কোথায়, ফার্স্ট লাইন অফ দা প্যারাগ্রাফ। তাহলে আপনার হেডিং হাওয়েভারের পরেও তো আসে না স্যার? হাওয়েভারের পরে আসে, হ্যাঁ এটা তো আমি আগেই বলছিলাম, হাওয়েভারের পরে আসে। মানে হাওয়েভারের পরে আসলে মাঝখানে আসবে, মাঝখানে যেমন একটা কিছু বলছে যে আমরা আজকে ক্লাসে আলোচনা করব যে অমুক বিষয় নিয়ে আলোচনা করব, হাওয়েভার আমরা এইটা আলোচনা করার পরে তারপর ওইটা আলোচনা করব। তার মানে বিষয়টা কি হবে, আলোচনা কোন কোন বিষয় করা হবে, হাওয়েভারের পরে উত্তরটা আসবে, এরকম হতে পারে। তো এখন মেইন কথা হচ্ছে যে ফার্স্ট লাইনেও আসতে পারবে, লাস্ট লাইনেও আসতে পারবে। হাওয়েভার বা লিঙ্কার টিঙ্কার এগুলো তো আমরা আগেই বলছি যে সবসময় এগুলোর পরে বাটের পরে অ্যান্সার আসে, লিঙ্কারের পরে অ্যান্সার আসে, এগুলো তো আমরা আগে থেকেই জানি। এবার আমরা 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 যে নিয়মটা আলোচনা করলাম এই নিয়মের উপরে আমরা ফলো করে এবার দেখি আমরা প্যাসেজটা সলভ করতে পারি কিনা। হ্যাঁ দেখি আমরা কিভাবে সলভ করি। টেকনিক হচ্ছে তো রিড দ্য কোয়েশ্চেন। সো লেটস রিড দ্য কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা যদি আমরা রিড করি, লেখা আছে ডিসপুটস মানে কি, ঝগড়া, মারামারি। ওভার কেন, ফাইনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, ফাইনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট নিয়ে কি করে, ঝগড়া করে। রিগার্ডিং সিনিয়র ম্যানেজার্স, তাহলে দাগ দিব কি, সিনিয়র ম্যানেজার্স। তাহলে মনে রাখবেন এই কিওয়ার্ড গুলো, ডিসপুট একটা ওয়ার্ড, আরেকটা হচ্ছে ফাইনান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস, আরেকটা হচ্ছে কি সিনিয়র ম্যানেজার। তাহলে তিন রকমের ওয়ার্ড আছে এখানে, তিনটা কিওয়ার্ড আছে। এই তিনটা কিওয়ার্ড যেই প্যারাগ্রাফের প্রথম লাইনে থাকবে বা শেষ লাইনে বা মাঝামাঝি, যেই প্যারাগ্রাফে এই তিনটা ওয়ার্ড থাকবে সেই প্যারাগ্রাফটাই হবে এটার মিনিং, সেটাই হবে এটার মূল বক্তব্য। আচ্ছা এরপর দেখেন দ্য ইম্প্যাক্ট অন কোম্পানিজ, তাহলে আমরা কিওয়ার্ড গুলো দাগ দেই। কোম্পানি একটা কিওয়ার্ড। আচ্ছা একটু কষ্ট করে এটা আলাদাভাবে আপনাদের সামনে যদি খাতা কলম থাকে, কেউ একটু কষ্ট করে এটা একটু নোট করে রাখেন, জাস্ট তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে আমরা প্যারাগ্রাফে গিয়ে ওইগুলো খুঁজবো। এ নাম্বার প্যারাগ্রাফের কোন কোন ওয়ার্ড আমরা খুঁজবো এটা আমরা সরাসরি আমরা হাতে নিয়ে যাবো। সবাই একটু আলাদাভাবে লিখে রাখেন। আমি ওখানে গিয়ে প্যাসেজে গিয়ে বলবো যে কি কি কিওয়ার্ড ছিল, তখন আপনারা বলবেন যে এই কিওয়ার্ড ছিল। হাতে লিখে রাখেন বা মনে রাখেন,
কাগজে লিখেন। এরপর দেখেন দ্য পসিবল নিড ফর ফান্ডামেন্টাল চেঞ্জ। কি বলছে এখানে? ফান্ডামেন্টাল চেঞ্জ পসিবল। পসিবল মানে কি? ফিউচার, ফিউচার সেন্স বোঝাবে। নিড ভবিষ্যতের কারণ হইতে পারে, দরকার হইতে পারে। ইন এভরি এরিয়া, দেখছেন এভরি এরিয়া অফ বিজনেস, তাহলে এগুলো হচ্ছে নাউন। এরপর দেখেন মেনি এক্সটার্নাল বডিজ। আচ্ছা বডিজ বলতে কি বোঝায় জানেন? কর্তৃপক্ষ বোঝায়। ইন্টারনাল আর এক্সটার্নাল বডিজ, যেমন ধরেন সরকারের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট একটা সরকারের একটা বিভাগ মনে করেন, এই বিভাগের অনেক এক্সটার্নাল বডিজ থাকতে পারে না? এই মিনিস্ট্রিতে আরো অনেক ধরনের সংগঠনের সাথে জড়িত থাকতে পারে, এদের অনেক প্রজেক্ট থাকতে পারে বাইরের অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, এদেরকে বলা হয় এক্সটার্নাল বডিজ। আচ্ছা ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস শুরু করলেন, আপনার বিজনেসের জন্য আপনি যত জায়গায় আপনি ইনভেস্ট করবেন, যেমন ধরেন আপনি যদি ব্যাংকের সাথে রিলেটেড, ব্যাংক থেকে লোন আনছেন, তাহলে ওই ব্যাংকও আপনার এক্সটার্নাল বডিজ। আপনি কাঁচামাল কিনছেন একটা সংগঠন থেকে, সেটাও আপনার এক্সটার্নাল বডিজ। তারপরে ধরেন আপনি যাদের কাছে বিক্রি করবেন, একটা ধরেন আপনি পাইকারি বিক্রি করেন দোকানে, একটা প্রোডাক্ট আপনি বানাইছেন, এটা আপনি পাইকারি দরে আরেক দোকানে বিক্রি করেন, তাহলে সেই দোকানটা সেটাও একটা এক্সটার্নাল বডিজ, বুঝতে পারছেন? আবার আপনি যে উৎপাদন করেন, সেই উৎপাদন কেন্দ্র থেকে অন্যান্য যে সমস্ত জায়গায় আপনার উৎপাদনটা রিলেটেড, উৎপাদন করতে গেলে যে সমস্ত জায়গায় সম্পর্ক রাখতে হয়, সবগুলো এক্সটার্নাল বডিজ। ব্যাংক থেকে লোন আনছেন, সেটাও আপনার এক্সটার্নাল বডিজ। তাহলে দেখেন দ্য ফলোইং নাম্বার, ফলোইং নাম্বার মানে হচ্ছে কম সংখ্যক নাম্বার অফ বোর্ড অফ মেম্বার্স উইথ এনাফ এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্সটা এনাফ না। তারপরে বলছে এ রিস্ক, একটি রিস্ক দ্যাট নট অল ডিরেক্টরস, নট অল ডিরেক্টরস, প্রত্যেক ডিরেক্টররা, সব ডিরেক্টররা কি করে না? টেক পার্ট করে না ইন সলভিং, এই যে সলভিং আইএনজি, মেজর প্রবলেমস, তার মানে প্রধান প্রধান প্রবলেম সলভ করার ক্ষেত্রে তারা কি করে না? অংশগ্রহণ করে না। এরপরে বলছে বোর্ডস নট লুকিং ফার এনাফ এহেড, তার মানে বোর্ডস কি করে না? নট লুকিং, তারা লুকিং করে না, ফার করে না, মানে দূরবর্তী, তারা সুদূর প্রসারী তারা কোনো চিন্তা ভাবনা করে না। এনাফ এহেড, তারা অনেক বেশি ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করে না। আচ্ছা আমরা একটা কমন সেন্স যদি ইউজ করি, তাহলে আমরা কি অলরেডি ধারণা পেয়ে গেছিলাম না যে ওই যে লং টার্ম শর্ট টার্মের কথা ছিল না প্যাসেজের মধ্যে? বললাম যে একটু আগে, short term relevance, company does not take care of the long term things but instead of that they focus on the short term relevance, এরকম আমরা পড়ছিলাম না? উত্তর কিন্তু সেখান থেকে আসবে। তাহলে আমরা যদি এক নাম্বার প্রশ্নের মানে এ নাম্বার ডিসপুট ফাইনান্সিয়াল আর রিগার্ডিং সিনিয়র ম্যানেজার, এই কিওয়ার্ড গুলো আমরা কি করব? সঙ্গে করে আমরা প্রশ্নের মধ্যে লিখে ফেলবো, প্রশ্নের মধ্যে আমরা লিখে ফেলবো, অথবা আমরা এখান থেকে বারবার তাকাবো। যদি এরকম হয় যে এই এক পৃষ্ঠার মধ্যে এরকম হেডিং ম্যাচিং আরেক পৃষ্ঠা চলে গেছে প্যারাগ্রাফ, তাহলে আপনি কি করবেন? এই ওয়ার্ড গুলো জাস্ট কয়েকটা ওয়ার্ড আপনি কি করবেন? লিখবেন আপনার প্যারাগ্রাফের সামনে। তাহলে দেখেন আমরা উত্তর বের করি। আমরা অলরেডি যে দুইটা প্যারাগ্রাফ পড়ছিলাম, ঠিক আছে, সেই দুইটা প্যারাগ্রাফ থেকে দেখেন কত সুন্দরভাবে অ্যান্সার কিন্তু বের হয়ে যাচ্ছে। কিভাবে বের হচ্ছে? জাস্ট let me show you. Let me show you the paragraph. আচ্ছা সবাই কি মার্ক করছিলেন না ওই ইয়াটা? ওকে, আমরা এবার দেখেন ইজিলি আমরা বের করতে পারবো। ওকে, আমরা অলরেডি ডি নাম্বার না, আমরা কোনটা ধরে সলভ করছিলাম? ডি নাম্বার প্যাসেজ আমরা গেছিলাম, বাট আমরা ডি তো আমরা সলভ করিনি আমরা, তবে আমরা ই নাম্বার প্যাসেজটা কিন্তু আমরা মোটামুটি দেখছিলাম। দেখেন এখানে ই নাম্বার লেখা আছে ওয়ান অফ দ্য মেইন ক্রিটিসিজম, ওয়ান অফ দ্য মানে অন্যতম একটা ক্রিটিসিজম হচ্ছে কি? criticism of board of directors that they do not focus sufficiently. আচ্ছা সাফিসিয়েন্টলি মানে কি এনাফ না? আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? সাফিসিয়েন্ট মানে কি? এনাফ। আপনারা বলছেন নো অন লঙ্গার টার্ম ম্যাটার স্ট্র্যাটেজি, সাস্টেইনেবিলিটি এন্ড গভর্নেন্স, বাট instead concentrate too much on short term metrics. তাহলে যে শ্রুতি যে তুমি বলছিলা যে বাটের পরে অ্যানসার আসতে পারে, হাউএভার পরে অ্যানসার আসতে পারে, সেম হলো। তাহলে প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনে কিন্তু অ্যানসারটা চলে আসলো যে বোর্ড অফ ডিরেক্টরস যারা, তাদের নিয়ে ক্রিটিসিজম আছে যে দে ডু নট ফোকাস সাফিসিয়েন্টলি, তারা পর্যাপ্ত পরিমাণে ফোকাস করতে পারে না, মানে সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা করতে পারে না। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। আমি আইএলটিএস স্টুডেন্টদেরকে যে ক্লাস নেই, আমার 3 বছর আগের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্ট আমার কাছে স্টুডেন্ট পাঠায় সবসময়। কারণ কি জানেন? কারণ ওই স্টুডেন্টের সাথে আমার কিন্তু সম্পর্কটা কিন্তু শর্ট টার্ম না। আমার সাথে যারা কোর্স করে তারা সবাই আমার আত্মীয়ের মতো হয়ে যায়, তারা সবাই আমার আন্তরিক হয়ে যায়। যেমন আমি ঈদের সময় দেখা গেছে জামালপুর বেড়াতে যাবো, ঠিক আছে, আমি যদি বাড়িতে যাই, আল্লাহ যদি আমাকে নেয় সামনে, দেখা গেছে মুকাদ্দমের বাসায় চলে গেলাম,
জাস্ট সিম্পল কথা বললাম, দেখা গেছে কক্সবাজার সাইমারে ফোন দিলাম, সাইমা কই, আমি হচ্ছে এরকম ধরনের মানুষ, যার কারণে আমি সবার সাথে আন্তরিকভাবে মিশে যাই। আমি শর্ট টার্ম চিন্তা করি না, লং টার্ম। আপনার কাছে 30,000 টাকা, আমি মনে করেন আপনি 30,000 টাকা দিয়ে আমার কাছে অ্যাডমিশন নিছেন, এই 30,000 টাকা ডাজ নট, এটা আমার জন্য খুব না, মানে এমন না যে 30,000 টাকা আমি যে মানে আইএলস পড়ায় আমার করতে হবে। আমি চিন্তা করি কি যে প্রতিবেশী হবেন আপনারা সবাই, কানাডাতে আসবেন, ভালো করবেন। আমি চিন্তা করি লং টার্ম। আর লং টার্ম যখন চিন্তা করবে, এটাকে বলা হয় যে ফার এহেড দৃষ্টিভঙ্গি। আপনার সাথে কি আমি চিন্তা করি 30,000 টাকার জন্য? আমি চিন্তা করি 30 লাখ টাকার বিজনেস করবো সামনে। বিকজ কানাডাতে উই উইল কি করবো, উই উইল বিল্ড আপ এ রেস্টুরেন্ট। মুকাদ্দেম ভাইয়ের এক্সপেরিয়েন্স, তারপরে হচ্ছে যে আমাদের এক বড় ভাই আছে, সে দিবে টাকা, আমিও সময় দিব, টাকা দিব, কাজ করবো, আমরা বিজনেস করবো, কোনো সমস্যা নাই, সবাই মিলে। ঠিক আছে? এখানে ফ্ল্যাটের বিজনেস করা যায়। আপনি যদি 5টা ফ্ল্যাট কিনে যদি ব্যবসা করেন, আপনাকে কেউ ধরতে পারবে? কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, সমাজের জন্য অবদান রাখতে পারবেন, দেশে রেভিনিউ পাঠাবেন, ঠিক আছে, রেমিটেন্স পাঠাবেন, দেশের উন্নতি হবে। ঠিক আছে? যারা মেধাবী তারা কানাডাতে চলে আসে অনেকেই। ঠিক আছে? এটা অনেকেই মানে বাংলাদেশে নিজেদের টিকায় রাখতে পারে না। বাংলাদেশে হচ্ছে কি মানে সব জায়গায় হচ্ছে যে চাটুকারিতার সময়, চাটুকারিতা, দুর্নীতিবাজ, এরকম করে চলতে হয় অনেক জায়গায়। সৎভাবে চলতে গেলে ফ্যামিলি থেকে বকা খাইতে হবে, চলা যাবে না। ঠিক আছে? আর অসৎ মানুষের ভাত কানাডাতে বেশি। তো যাই হোক, আমরা দেশ সম্পর্কে নেগেটিভ কথা বলতেছি না, আমরা দেশের বাইরে চলে আসবো দেশকে ভালোবেসে, দেশের বাইরে চলে আসবো, দেশের সেবা করব, এখান থেকে রেভিনিউ আসবে, আমাদের ইনকাম হবে, আমরা দেশে পাঠাবো, রেমিটেন্স আমরা পাঠাবো। ঠিক আছে? আর দেশে বিজনেস করতে পারবো, কোনো সমস্যা নেই, এখান থেকে টাকা বাংলাদেশে নিয়ে ইনভেস্ট করতে পারবো। তাহলে দেখেন এখানে কিন্তু বলেই দিছে যে তারা, আচ্ছা দেখেন ওয়ার্ড দেখেন, ক্রিটিসিজম, বোর্ড অফ ডিরেক্টরস, ওয়ার্ড গুলো দেখেন, সাফিসিয়েন্টলি মানে এনাফ, লং টার্ম মানে শর্ট টার্ম, এই যে ফার এহেড। তাহলে দেখেন হুবহু আমাদের কিন্তু ওই মানে কত নাম্বার, এটা ই নাম্বার, তাই না? তাহলে ই নাম্বারটার সাথে দেখেন কোনটার সাথে মিলে, দেখেন ই নাম্বারের সাথে কার সাথে মিলে, দেখেন ই নাম্বার প্যারাগ্রাফের সাথে কার সাথে মিললো, ই নাম্বার। তাহলে ই তো 31 নাম্বার। আচ্ছা এটা কিন্তু সিরিয়াল মেনটেন করেন, আমি বলতে ভুলে গেছিলাম, এটা কোনো সিরিয়াল টিরিয়াল নাই। ঠিক আছে? আপনি যেখান থেকে যে পারেন বের করবেন। তাহলে দেখেন তো প্রথম প্যারাগ্রাফটাতে দেখেন তো মিলে কিনা, না মিলে না। প্রথম প্যারাগ্রাফে দেখেন ডিসপুট ওভার ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টস রিগার্ডিং সিনিয়র ম্যানেজার, না। কিন্তু দেখেন 7 নাম্বারটা দেখেন মিলে যাচ্ছে, বোর্ডস নট লুকিং ফার এনাফ এহেড। বোর্ডস কথাটাও কিন্তু হুবহু ছিল, আর এনাফ মানে ছিল সাফিসিয়েন্টলি, আর ওই যে ফার এহেড শব্দটার মানে হলো লং টার্ম। বুঝতে পারছেন? যখন এরকম 3টা কিওয়ার্ডই মিলে যাবে তখন উত্তর হবে কোনটা, 7 নাম্বার। তাহলে 7 নাম্বার, তাহলে অ্যানসার আমরা কিভাবে লিখবো পরীক্ষার সময়? তাহলে উত্তর যেটা অলরেডি উত্তর যেটা বের হয়েছে এটা আমরা কি করব, কেটে দিব। এটা আমরা কি করব, কেটে দিব, যেটা অ্যানসারটা বের হয়ে গেছে। তাহলে এটা 7, তাহলে 7 নাম্বারটার সাথে কোথায় হবে, ই নাম্বার, এখানে কত হবে, 7। এই আমরা লিখে নিলাম 7। আচ্ছা এবার আমরা আরেকটা প্যারাগ্রাফ আমরা দেখব। আচ্ছা আমরা উত্তর কিন্তু প্রথম লাইনে পাইছিলাম, ঠিক আছে? এবার দেখেন আরেকটা প্যারাগ্রাফের প্রথম লাইন আমরা পড়বো। তাহলে প্রথম লাইন যদি আমরা পড়ি তাহলে দেখেন উত্তর বের হয়ে যাচ্ছে ইজিলি। জাস্ট আমরা যে প্যাসেজটা অলরেডি মানে আমরা সামারিজ কমপ্লিট করতে গিয়ে যেটা বের করছিলাম সেই প্যাসেজটা আমরা পড়বো, যেটা আমরা অলরেডি পড়ছি সেটা থেকে আমরা অ্যানসার থেকে বের করতে পারি কিনা। দেখেন তো এখানে এফ নাম্বার প্যাসেজে দেখেন কি লেখা আছে, কম্পেনসেশন, জরিমানা বা সামথিং, কম্পেনসেশন ফর চিফ এক্সিকিউটিভ, দাগ দেন, মার্ক করেন, কিওয়ার্ড গুলো মার্ক করেন। এই যে কম্পেনসেশন মার্ক করলাম, চিফ এক্সিকিউটিভ মার্ক করলাম, কমব্যাট জোন মার্ক করলাম, পিচড ব্যাটল মার্ক করলাম, বিটুইন ইনভেস্টরস মার্ক করলাম। আচ্ছা ইনভেস্ট মানেই তো টাকা পয়সা রিলেটেড, তাই না? ফাইনান্সিয়াল ব্যাপার না, ইনভেস্টমেন্ট রিলেটেড, ম্যানেজমেন্ট আর বোর্ড বডি। এই যে ম্যানেজমেন্টও আছে, বোর্ড মেম্বারস আছে, এই যে ফট আছে, মারামারি ঝগড়া। আর স্ক্রিনটা যদি ফুল না করেন ইউটিউবে কিচ্ছু বোঝা যায় না স্যার, ইউটিউবে যদি আপলোড করেন বোঝা যায় না। আচ্ছা আমাদের কি স্ক্রিনটা এখন ফুল করা না, আরো বড় করব এরকম? আচ্ছা স্যার ইউটিউবে তো জুম করা যায় না, প্লাস রেজুলেশন কমায় আপলোড করার কারণে আমি দেখছি যারা ইউটিউবে যারা ইয়ে করে, ইউটিউবে যদি কেউ যদি এটা যদি মানে মোবাইলে দেখে তাহলে একটু জুমটা মানে করা যায় না, কিন্তু যদি এটা যদি কেউ কম্পিউটারে দেখে তাহলে ক্লিয়ার দেখা যায়। আমি দেখছিলাম ক্লাসগুলা। তাহলে দেখেন এই যে কম্পেনসেশন ফর চিফ এক্সিকিউটিভ, এবার দেখা যাচ্ছে না ক্লিয়ারলি? জি স্যার, ক্লাস তো মানে মোবাইলেই জুম করা যায়, জুম করলে দেখতে পারি মোবাইলে আমরা। জুম করা যায় না সময়। আচ্ছা দেখেন এই যে কম্পেনসেশন ফর চিফ এক্সিকিউটিভ হ্যাজ বিকাম কমব্যাট জোন হোয়ার পিচড ব্যাটলস। তাহলে এখানে যা নিয়ে কথা বলছে
এখানে মেইনলি কিওয়ার্ড কার নিয়ে বলছে, চিফ এক্সিকিউটিভ নিয়ে কথা বলছে। আর কমব্যাট জোন কার মধ্যে হয়েছে, ইনভেস্টরদের মধ্যে, মানে যারা ইনভেস্ট করে। কি নিয়ে ঝগড়া হয়েছে, ম্যানেজমেন্টের কি নিয়ে ঝগড়া হয়েছে, যে শেয়ার হোল্ডাররা কি নিয়ে ঝগড়া করে, তাদের ইন্টারেস্ট নিয়ে, তাই না, মাসল পাওয়ার, তাদের ভিউজ নিয়ে, মতামত নিয়ে। আর মতামত গুলো কিসের, ফাইন্যান্সিয়াল রিলেটেড। এবার দেখেন তো অ্যান্সার, দেখেন তো কি আসে। খুব ইজি অ্যান্সার এটা, জাস্ট কিওয়ার্ড গুলো মিলাবেন, কিওয়ার্ড মিললে উত্তর এসে পড়বে। আচ্ছা আমরা উত্তর বের করলাম কত নাম্বার, ই নাম্বারের পর এফ নাম্বারটা ছিল, এটা এফ। তাহলে এফ নাম্বারের দেখেন তো এই যে কিওয়ার্ড গুলো এখানে দেওয়াই আছে অলরেডি। কিওয়ার্ডের মধ্যে দেখেন প্রথমটা, দেখেন প্রথমটাই দেখেন দেওয়া আছে, প্রথমটাই এই যে ডিসপুট। ডিসপুটের সাথে ব্যাটেলের কথা মিলে না, ব্যাটেল আর ডিসপুট একই কথা। এই যে ডিসপুট, ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট, মানে ওই যে ইনভেস্টর, শেয়ার হোল্ডার, এই জিনিসগুলা। আচ্ছা রিগার্ডিং কার সাথে, সিনিয়র ম্যানেজার। আচ্ছা সিনিয়র ম্যানেজার যা, চিফ এক্সিকিউটিভ একই জিনিস। চিফ এক্সিকিউটিভ যাহা, সিনিয়র ম্যানেজমেন্ট তাহা। আর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, ওভার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটার মানে হলো ইনভেস্টর। তার মানে এখানে ইনভেস্টররা ছিল। তাহলে উত্তর হবে কোনটা, এক নাম্বার। তাহলে ডি এর পরে এফ নাম্বার অ্যানসারটা কোনটা হবে, ই এফ নাম্বারটা হবে তাহলে কোনটা, এফ নাম্বার হবে এ নাম্বার। এফ নাম্বার কোনটা হবে, এই যে 1 হবে, এটা হবে এটা। আচ্ছা এইবার আমরা যাব হচ্ছে যে আরেকটা প্যারাগ্রাফ আমরা সলভ করছিলাম মনে হয় সময়, আমরা পরেরটায় দেখি। পরের প্যারাগ্রাফে যাই। বুঝতে পারতেছেন কিওয়ার্ড গুলো যে মিলে গেল এইভাবেই। এরপরে দেখেন ই নাম্বারটাতে, এফ নাম্বারটাতে যাচ্ছি। ই এফ, হ্যাঁ এফ তো হয়ে গেছে। জি নাম্বার, দেখেন কত ইজিলি অ্যান্সার গুলো বের হয়ে যাবে এখন। আচ্ছা মনে রাখবেন সব থেকে সহজ ইজি যেটা ছোট প্যারাগ্রাফ সেটা হবে অ্যান্সার। আচ্ছা আমরা একটা প্যারাগ্রাফে পড়ছিলাম না যে ফিউচার রিলেটেড, যে ফিউচারের নিড হবে, এরকম পড়ছিলাম কিনা, আপনারা খেয়াল করছেন কিনা? একটা পড়ছিলাম না, ফিউচারের নিড হইতে পারে, পসিবল সাজেশন নিড হইতে পারে, পসিবল কিছু একটা নিড হইতে পারে। একটু প্রথম লাইনটা পড়ে দেখেন, বলছে the financial crisis stimulated a debate about the role and purpose of the company and heightened awareness of corporate ethics. Trust in the corporation has been eroded, and academics such as Michel, ঠিক আছে এখানে বলছে কি, মিশেল স্যান্ডেল কি বলছে, in his thoughtful and best selling book What Money Can't Buy, মানে কি টাকা দিয়ে কি কিনা যায় না, আর questioning in the morality of capitalism and the market economy। কিন্তু এখানে আসলে ওরকম কিছু পাইলাম না আমরা। দেখেন boards of companies, দাগ দিতে হবে। কি দাগ দিতে হবে, কিওয়ার্ড গুলো দাগ দিতে হবে। কিওয়ার্ড দাগ দেন, boards, companies, all sectors। আচ্ছা all sectors মানে কি, every area, বুঝতে পারছেন? every areas মানে হচ্ছে কি, যাহা all sector তাহাই হচ্ছে কি every area। যে will need, দেখতে পাচ্ছেন will need মানে কি, ভবিষ্যতে প্রয়োজন হইতে পারে। to widen their perspective to encompass these issues may involve the realignment of corporate goals. We live in challenging times। তাহলে ভবিষ্যতে অল সেক্টরে কি করতে হতে পারে, ইমপ্রুভ করার প্রয়োজন হইতে পারে। মানে এনকম্পাস মানে কি করতে হবে, প্রসারিত করতে হবে, সম্প্রসারিত করতে হবে, ওয়াইডেন করতে হবে। ব্যবসা বাণিজ্য কি করতে হবে, সম্প্রসারিত করতে হবে। কোথায় সম্প্রসারিত করতে হবে, অল সেক্টরস মানে হলো এভরি এরিয়া। ভবিষ্যৎ, এখানে ফিউচার টেন্স আছে না, এই ফিউচারের সাথে আপনার দেখেন যে সামারিতে দেখেন একটা জায়গায় মানে কি আছে, দেখেন ফিউচার আছে, দেখেন খুবই ইজি, পড়ার দরকার আছে কিন্তু একবার পড়লেই হয়ে যাবে। জাস্ট প্রথম লাইন আর শেষ লাইন, প্রথম লাইনে উত্তর না আসলে শেষ লাইনে উত্তর আসবে। দেখেন a proposal to change the way the board operates, না এখানে নাই। boards not looking, না। a risk, no। many external, then possible need for fundamental change in every area of business। তাহলে আমরা যে পড়ছিলাম all sector, যাহা all sector তাহাই every area। আর এই যে পসিবল নিড, যে ওইখানে তো লেখাই ছিল যে দে উইল নিড সামথিং, নিড টু ওয়াইডেন দা এনকম্পাস, এরকম বলছিল না, এনকম্পাস দা বিজনেসেস। তার মানে ওইটার অ্যানসারটা এখানে দেখেন, এই যে বিজনেস মিলে গেছে, ওয়ার্ড মিলে গেছে, তারপরে দেখেন পসিবল নিড এটাও মিলে গেছে, আবার এভরি এরিয়া এটাও মিলে গেছে। যখন তিনটা কিওয়ার্ড একটা লাইনের প্রাণ কি, শব্দগুলি তো প্রাণ,
যখন এই প্রাণ পাখিগুলো মিলে যাবে প্যাসেজের মধ্যে গিয়ে, তখন এই প্রাণগুলো যখন মিলে যাবে তখন সেটাই অ্যান্সার হবে প্যারাগ্রাফে। তাহলে আমাদের উত্তর হলো কি, যে প্রত্যেকটা ওয়ার্ড যখন এইভাবে ম্যাচ করে ফেলে তখন সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা একটু আবার শিওর হই যে ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে ওখানে কথা বলছিল কিনা, ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে কথা বলছিল কিনা। ফান্ডামেন্টাল চেঞ্জ নিয়ে কথা বলছে কিনা এটা আমরা একটু আবার শিওর হই। এফ নাম্বার, জি নাম্বার দেখেন এখানে লাস্ট লাইনে বলছে, দেখেন বোর্ড অফ কোম্পানিজ ইন অল সেক্টরস উইল নিড টু ওয়াইডেন দেয়ার পার্সপেক্টিভ টু এনকম্পাস দিস ইস্যুস এন্ড দিস মে ইনভলভ রিঅ্যালাইনমেন্ট অফ কর্পোরেট গোলস। আচ্ছা, কর্পোরেট গোলস মানে কি বুঝছেন? মানে কোম্পানির গোল, এটাই তো ফান্ডামেন্টাল। তার মানে এই প্যাসেজের মধ্যে রিঅ্যালাইনমেন্ট করতে হবে ফান্ডামেন্টাল গোলস। আর এখানে কোম্পানি মিলে গেছে, বোর্ড মিলে গেছে, উইল নিড বলছে, তারপরে অল সেক্টর মিলে গেছে, এই জন্য অ্যান্সারটা হবে কি জি নাম্বারটা। তাহলে কোনটা হবে? তাহলে জি নাম্বারের অ্যান্সার হবে, জি এর জায়গায় কি হবে, আমাদের প্যারাগ্রাফ থেকে আমরা অ্যান্সারটা ম্যাচ করে নিই, জি নাম্বার। তাহলে জি নাম্বারটার অ্যান্সার হচ্ছে, জি নাম্বারটার অ্যান্সার হবে 3 নাম্বার। জি নাম্বারটার অ্যান্সার হবে 3 নাম্বার। ওই যে দা পসিবল নিড ওয়ার্ডটা কিন্তু সরাসরি কপি করছে, দেখছেন? আচ্ছা, 3 নাম্বার প্যারাগ্রাফের মধ্যে কি উইল কি দেওয়া আছে, কিন্তু প্যাসেজ দেখে কি আমরা বুঝতে পারছি না যে পসিবল নিড মানে, পসিবল মানে ফিউচার, ভবিষ্যতে নিড হইতে পারে। এই যে ফিউচার সেন্সের সাথে মিলে গেছে এবং ফান্ডামেন্টাল চেঞ্জ মিলছে, তারপরে যে ওয়ার্ড গুলো মিলছে, এই জন্য অ্যান্সারটা হবে কোনটা? অ্যান্সারটা হবে 3 নাম্বার। তাহলে 3 নাম্বার হচ্ছে জি এর সাথে রিলেটেড। তাহলে জি এর পাশ দিয়ে আমরা কি করব, এই 3 নাম্বার লিখবো জি। তাহলে এবার বাকি থাকে কোনটা? তাহলে আমাদের তো শেষের দিকে 3টা প্যাসেজ তো হয়ে গেল, ই এফ জি বের হয়ে আসলো না? তাহলে আমাদের এখন বাকি রইলো কি এ বি সি ডি। ই এফ জি তো হয়ে গেছে, তাহলে এ বি সি ডি এই 3টা প্যারাগ্রাফের আমাদের মিনিং প্রকাশ করতে হবে। একটা কমন সূত্র বলি, মনে রাখবেন, কোনোদিনও 1 নাম্বারটা উত্তর হয় না, বুঝতে পারছেন? 1 নাম্বারটার উত্তর 1 নাম্বারটা কোনোদিন হয় না। এ নাম্বার প্যাসেজের উত্তর কখনো 1 নাম্বারটা হয় না রোমান সংখ্যা, বুঝতে পারছেন তো? এটা অলরেডি কোনোদিনও হয় না, এটা দিবেনই না কখনো, এটা ট্র্যাপ হয়। আচ্ছা, তাহলে দেখেন, ধরেন প্যারাগ্রাফ এ পড়ছেন, এরা প্যারাগ্রাফ এ পড়া কোনোদিনও এই 1 নাম্বারের সাথে 1 নাম্বারটা যাবে না, কোনোদিনও হয় না, এটা কোনো সময় দিবেন, এটা প্রথমে বাদ দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমাদের প্যারাগ্রাফ এ পড়তে হবে এখন, প্যারাগ্রাফ এ বি সি ডি এটা পড়তে হবে। পড়লে আচ্ছা, আমরা কোনগুলো অলরেডি করে ফেলছি সেগুলো আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ, এটা হয়ে গেছে একবার। তারপরে পসিবল নিড যেটা, এটা হয়ে গেছে। তাহলে 1 নাম্বার যেটা সেটাও তো হয়ে গেছে, এটা ক্রস। তাহলে বাকি থাকে 1 2 3 4 5। তাহলে অপশন আছে 5টা আর প্যারাগ্রাফ আছে 4টা। একটু ট্রিক্স করে আমাদের করতে হবে কাজগুলো। তাহলে আমাদের বাকি যেগুলো বাকি থাকে সেগুলো থেকে আমরা কি করব, একটু চালাকি বুদ্ধি আমরা নিয়ে নেব। দেখেন লেখা আছে দা ইম্প্যাক্ট মানে হলো প্রভাব। আচ্ছা, ইম্প্যাক্ট মানে কি ইফেক্ট না? ইফেক্ট, এই যে আমরা অনেক সময় বলি না, ইফেক্ট মানে কি কজ এন্ড ইফেক্ট। ইফেক্ট মানে তো ইম্প্যাক্ট। কোম্পানির মধ্যে ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্ট সাবজেক্ট টু ক্লোজ এক্সামিনেশন। ক্লোজ মানে হচ্ছে কি জানেন, নিরীক্ষণ, একেবারে ক্লোজ নিরীক্ষণ। আচ্ছা, তাহলে ক্লোজ মানে হচ্ছে জটিল পরীক্ষা, কঠিন পরীক্ষার মাধ্যমে কি করবে, এটাকে কোম্পানির ইম্প্যাক্ট গুলো কি করবে, ক্লোজ এক্সামিনেশনের মাধ্যমে সেটার ইম্প্যাক্ট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। 4 নাম্বার প্যারাগ্রাফে লেখা 4 নাম্বার অপশনটা দেখেন, মেনি এক্সটার্নাল বডিজ। আচ্ছা, মেনি এক্সটার্নাল বডিজ, আচ্ছা আমি যদি এখন বলা হয় যে মেনি ক্লাসেস অফ পিপল বা মেনি টাইপস অফ পিপল এরকম যদি থাকতো, তাহলে প্যাসেজের মধ্যে গিয়ে কোথাও যদি পাইতেন কবি, সাহিত্যিক, হ্যাঁ, তারপরে রসায়নবিদ, পদার্থবিদ, এরকম যদি থাকতো না, তাহলে ওইটাই হবে এটা। তাহলে এক্সটার্নাল বডিজ বলছে না, বডিজ মানে কর্তৃপক্ষ। তাহলে কোন প্যাসেজের মধ্যে গিয়ে যদি আপনি একসাথে লিস্ট পান কোনো কিছুর, যে মেনি বডিজ, কোন যদি লিস্ট পান, ওইটাই অ্যান্সার, আর কিছু বোঝার দরকার নাই আপনার। রেসপন্সিবল ফর প্রবলেমস, তাহলে কোন প্যাসেজের মধ্যে প্রবলেম নিয়ে আলোচনা করা হবে এবং ওই প্রবলেমের পরবর্তীতে হয়তোবা রেসপন্সিবল করা হবে কোনো বডিকে বা বিশেষ কয়েকটা বডিকে রেসপন্সিবল করা হবে। তাহলে বডিগুলো কি কি সেগুলো আর প্রবলেম, তাহলে মাথায় নিয়ে যাব প্রবলেম আর কি এক্সটার্নাল বডিজ। আচ্ছা, এরপরে দেখেন 4 নাম্বার, the following number of board members with broad enough experience, তাদের broad enough experience থাকবে না। এরপরে বলছে a risk that not all directors take part in solving major problems, তাহলে মেজর মানে কি? মেজর মানে হলো প্রধান, প্রবলেমস প্রধান সমস্যা, সলভিং এই যে আইএনজি, মনে রাখবেন, খেয়াল রাখতে হবে যে আইএনজি, এখানেও আইএনজি থাকবে, প্যাসেজের মধ্যে আইএনজি থাকতে পারে। আর টেক পার্ট মানে কি জানেন? পার্টিসিপেট করা। টেক পার্ট মানে কি? পার্টিসিপেট করা।
আচ্ছা নট অল ডিরেক্টরস, আচ্ছা ডিরেক্টরস বলতে কি আমরা যদি বলি বোর্ড মেম্বার, সেম কথা না? কমন সেন্স ইউজ করতে হবে। আর রিস্ক মানে হচ্ছে কি ক্ষতি, চ্যালেঞ্জ, রিস্ক মানে কি চ্যালেঞ্জ, আর প্রবলেমস মানে তো সমস্যা, সমস্যা মানে তো চ্যালেঞ্জ। প্যাসেজে যাই এবার আমরা, প্যাসেজে গেলে আচ্ছা এখানে দেখেন এ প্রপোজাল টু চেঞ্জ দ্য ওয়ে দ্য বোর্ড অপারেটস, তাহলে এ প্রপোজাল মানে কি? আচ্ছা একটা প্রবলেমে আসার পরে তো প্রপোজাল আসে তাই না? তাহলে মনে করেন আপনি একটা প্রবলেম ফেস করছেন, আপনাকে প্রপোজাল দিতে হবে, প্রপোজাল দিছে যে এই প্রবলেমটা সমাধান করা যায় আমার এই প্রপোজাল, তার মানে প্রপোজাল মানে তো সলিউশন, প্রপোজাল মানে তো রিকমেন্ডেশন। তাহলে প্রপোজাল সম্পর্কে আরো কি কি ওয়ার্ড আসতে পারে বুঝতে পারতেছেন? মানে প্রতিশব্দগুলোর কথা আমি ভাবার জন্য বলতেছি, আমি বলতেছি যে প্লিজ থিংক অ্যাবাউট দ্য কিওয়ার্ডস। আমি শুরুর দিকে আমি বলছিলাম আপনারা যে সবাই মেসেজ পাঠাইছেন আমাকে, মেসেজের মধ্যে মেসেজ পাঠাইছিলেন না? মেসেজের মধ্যে আমরা যে বলছিলাম না যে কি করতে হবে আমাদের, মেসেজের মধ্যে আমরা এরকম বলছিলাম যে আমাদের ওই যে প্রপোজাল বা আমরা কিওয়ার্ড গুলোর কথা বলছিলাম না, যে কিওয়ার্ড গুলো আমরা দাগ দিয়ে রাখবো এবং সিনোনিম গুলো আমরা চিন্তা করব। তো সেই কথাগুলো আমরা এখানে বলবো যে আপনারা কি কিউ ই দেখতে পাচ্ছেন, মানে আমি যেটা বলতেছি আপনারা কি এখন বর্তমানে এই মুহূর্তে কি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না, লিস্ট অফ হেডিং কোয়েশ্চেনের স্ক্রিন? স্যার আচ্ছা এই যে কোয়েশ্চেনের স্ক্রিনটা আছে, এই কোয়েশ্চেনের স্ক্রিনটা থেকে আমরা এখানে আমরা অলরেডি দাগ দিয়ে রাখছিলাম। আমরা কি দাগ দিয়ে রাখছিলাম? এই যে রিড দ্য কোয়েশ্চেন, এই যে কিওয়ার্ড গুলো আমরা দাগ দিয়ে রাখছিলাম। এখন এই কিওয়ার্ড গুলোর প্রতিশব্দ কি সেগুলো আমরা চিন্তা করব। এই যে দেখেন রুলের মধ্যে দেওয়া আছে কিন্তু দেখেন কিওয়ার্ডস অফ দ্য কোয়েশ্চেন ম্যাচিং কিওয়ার্ডস, এগুলো আমরা চিন্তা করতে হবে। কিওয়ার্ডস গুলো সিনোনিম গুলো আমরা কি করব? চিন্তা করব অপশনের। তাহলে আমরা যেগুলো পড়লাম সেগুলোর কিওয়ার্ড নিয়ে আমরা চিন্তা করে আমরা কি করলাম, প্রথমটা আমরা পড়লাম এরকম যে ইমপ্যাক্ট অফ কোম্পানিজ সাবজেক্ট টু ক্লোজ এক্সামিনেশন। তাহলে ইমপ্যাক্ট মানে হলো ইফেক্ট। তারপরে বলছিলাম এক্সটার্নাল বডিজ প্রবলেম। তারপরে আমরা বলছিলাম যে ডিরেক্টররা মেজর প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তারা কি করে না, অংশগ্রহণ করে না। তারপরে লাস্টেরটা বলছিলাম এ প্রপোজাল, প্রপোজাল মানে সলিউশন, প্রপোজাল মানে রেকমেন্ডেশন, প্রপোজাল মানে হচ্ছে আইডিয়া, প্রপোজাল মানে হলো সাজেশন। বুঝছেন? সাজেশনটা কেন? চেঞ্জ দ্য ওয়ে বোর্ড অপারেটস, বোর্ড কিভাবে অপারেট করবে তাকে একটা কিছু গাইডলাইন দেওয়া। এবার আমরা প্যাসেজে যাচ্ছি, প্যাসেজে যাই আবার। দেখেন প্যাসেজে গেলে দেখেন কিভাবে উত্তর বের হয়ে আসতেছে। এই যে প্যাসেজ, হ্যাঁ আচ্ছা প্যাসেজে যাব আমরা, 1 নাম্বার প্যারাগ্রাফটাই দেখবো। তবে নিয়ম হচ্ছে যেটা ছোট প্যারাগ্রাফ সেটা আগে দেখবো, কিন্তু প্যারাগ্রাফ তো এগুলো সবগুলো একই সমান দেখতেছি, 1 নাম্বারটা 2 নাম্বারটা তো একই সমান। দেখেন একটু খেয়াল করে দেখেন যে কিওয়ার্ড গুলো দেখেন আমি কিভাবে বের করি। আচ্ছা খেয়াল করতে পারেন প্রথম লাইনটা পড়েন, প্রথম লাইন পরে আমরা এই বুঝে আসতেছে কিনা দেখেন, খেয়াল করে দেখেন যে এ নাম্বার অফ সিরিয়াস ফেইলুরস, ইজ ইট এ প্রবলেম? ফেইলুরসটা কি প্রবলেমস? Yes, failure is a problem. Problem, failures of governance, মানে governance failure করে, how they manage their highest level companies in Britain elsewhere should consider radical changes, something এরকম বলছে। আবার বলছে following the 2008 financial meltdown, financial meltdown, is it a problem? Yes, it's a problem. Cultural economic downturn, economic downturn মানে কি জানেন? ফাইনান্সিয়াল মন্দা, অর্থনৈতিক মন্দা হয়েছিল। expected, anyone expected, searching, তারপরে এটা পড়লাম, তার মানে প্রবলেম কিন্তু পেয়ে গেলাম অলরেডি। কোন একটা ক্যাপশনের মধ্যে মানে কোন একটা হেডিং এর মধ্যে আমরা পাইছিলাম কিন্তু যে মেজর প্রবলেমস নিয়ে, প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছিল। তারপরে বলছিলাম যে অনেকগুলো এক্সটার্নাল বডিজ এটার জন্য রেসপন্সিবল ছিল, তাই না? তাহলে দেখেন একটু খেয়াল করে দেখেন এই যে গভর্নমেন্টস external bodies, regulators external bodies, central banks external bodies, auditors external bodies have all been in the frame. Acha, the role of bank directors, management, their publicized failures have extensively picked over dish examined reports, inquiries and something এরকম বলছে। এত বোঝার দরকার নাই, অর্থ বোঝার কোনো দরকার নাই, এগুলো কি এক্সটার্নাল বডিজ কি না, কমন সেন্স ইউজ করতে হবে জাস্ট, আর কিচ্ছু না, সবকিছু কমন সেন্স ইউজ করতে হবে। আপনাকে এখানে আইএলস এর রিডিং প্যাসেজ পড়া অর্থ সারমর্ম করে আপনাকে এক্সামিনারে বুঝাই দিয়ে আসতে পারে, শুধু উত্তর বের করলেই হবে, অ্যানসার পাবেন। তাহলে অ্যানসার বের করলে আপনি 7 পাবেন। তাহলে অ্যানসারটা হচ্ছে যে এখানে প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে অনেকগুলো এক্সটার্নাল বডিজ নিয়ে কথা বলা হয়েছে, ম্যানেজমেন্টের, অডিটরস, ব্যাংক, রেগুলেটরস, সেন্ট্রাল ব্যাংকস, এভরিথিংস আর হিয়ার। সো দ্য অ্যানসার উইল বি, এ নাম্বারের অ্যানসারটা কোনটা হবে? তাহলে এ নাম্বারের অ্যানসারটা হবে হলো, আমরা এ নাম্বারের অ্যানসারটা বের করব। এ নাম্বারের অ্যানসার হবে, এ নাম্বারের অ্যানসার
কেউ এটা তো উপরে ছিল। এ নাম্বারের অ্যান্সার হবে প্রবলেম রিলেটেড এবং যেগুলো এক্সটার্নাল বডি রিলেটেড সেটা হবে। তাহলে দেখেন দ্বিতীয় তৃতীয় কত নাম্বার? 4 নাম্বার। হ্যাঁ, মেনি এক্সটার্নাল বডিজ বিং হেল্ড রেসপন্সিবল ফর প্রবলেমস। আচ্ছা প্রবলেম কি একটা না দুইটা না অনেকগুলা? অনেকগুলো প্রবলেম ছিল না? অনেকগুলো ছিল। মেল্টডাউন, তারপরে ছিল এখানে যে আপনার গভর্নেন্স ফেলোর, আর বেশ কয়েকটা কারণ ছিল কিন্তু। হ্যাঁ, এবং ওগুলোর জন্য রেসপন্সিবল ছিল কিছু এক্সটার্নাল বডিজ, এগুলোর নামগুলো উল্লেখ করা ছিল। ঠিক আছে, রেসপন্সিবল কথাটা হয়তো বা সরাসরি উল্লেখ করা ছিল না, কিন্তু বলা ছিল না যে অল হ্যাভ ইন দ্য ফ্রেম। ইন দ্য ফ্রেম মানে কি? মানে ওই যে সমস্যার ভিতরে এটা রেসপন্সিবল ছিল, ওই ফ্রেমের ভিতরে ছিল, এটা দায়ী ছিল তারা। এত বোঝার দরকার নাই, জাস্ট বুঝবেন এক্সটার্নাল বডিজ বহু বচন। সো এক নাম্বার এ নাম্বার প্যারাগ্রাফ, তাহলে কোনটা आंसर হবে? এ নাম্বার ইজ 4 নাম্বার। 4 নাম্বার হবে। यस, এ নাম্বারটা তাহলে কি হবে? 4 নাম্বার। তাহলে 4 আমরা কি করব? এ নাম্বার অপশনের মধ্যে আমরা কি লিখব? এভাবে 4। এটা হচ্ছে आंसर। আচ্ছা এবার তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা পরের প্যারাগ্রাফে যাব। পরের প্যারাগ্রাফে তাহলে অপশনগুলো তোমাদের মাথায় আছে সবার? impact on companies on being subject to close examination, possible need, এটা তো হয়ে গেছিল। many external body হয়ে গেছে। falling number of board members, enough experience তাদের নাই। risk that all director don't participate in the major problems। এরপরে বলছে a proposal। দেখেন এবার পরের প্যারাগ্রাফটা পড়ে দেখেন। পরের প্যারাগ্রাফ আমরা পড়বো, দেখেন ইজিলি आंसर ইনশাআল্লাহ আসবে। let's go to the second paragraph। বেশি বোঝার দরকার নাই, জাস্ট প্রথম লাইন পড়বেন, আর কিচ্ছু না, প্রথম লাইন জাস্ট। Do you see a word like effect? Do you see a word effect? The knock-on effect? Yes sir. So effect মানে তো impact, আর স্ক্রুটিনি মানে কি? স্ক্রুটিনাইজ করা, কোন একটা সমস্যা, কোন একটা বিষয়ে স্ক্রুটিনাইজ করা। এটা স্ক্রুটিনি শব্দটার মানে হলো ক্লোজ এক্সামিনেশন। এটা হলো চোরাই বুদ্ধি, চোরাই পদ্ধতি অবলম্বন করে আমরা এটা বের করতে পারলাম যে স্ক্রুটিনি শব্দটার মানে হলো ক্লোজ এক্সামিনেশন। ভোকাবুলারির খেলা, ভোকাবুলারি জানলেই আপনি বের করতে পারবেন। স্ক্রুটিনি শব্দটার মানে হলো, আমরা বলি না যে বিষয়টা স্ক্রুটিনাইজ করি, স্ক্রুটিনাইজ মানে হলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা। স্ক্রুটিনি মানে হচ্ছে ক্লোজ এক্সামিনেশন। যখন এরকম প্রতিশব্দ যখন ওয়ার্ড বাই ওয়ার্ড যখন মিলে যাবে, তখন মনে রাখবেন যে এই যে নক অন ইফেক্ট মিলে গেছে, স্ক্রুটিনি মিলে গেছে, তারপরে যে গভর্নেন্স অফ কোম্পানি। তাহলে এখানে আমরা 3টা নাউন খুঁজে বের করি। লেটস ফাইন্ড 3 নাউনস হিয়ার। তাহলে 3টা নাউনের একটা নাউন হচ্ছে কোম্পানি, আরেকটা নাউন হচ্ছে নক অন ইফেক্ট, আরেকটা নাউন হচ্ছে স্ক্রুটিনি। আবার এখানে পাবলিক ডিবেট আর অনেক কিছু আছে। এবার আমরা প্রশ্নে চলে যাই। দেখেন তো কিওয়ার্ড গুলো মিললো কিনা। প্রশ্নে গেলে দেখেন কি আসে। প্রশ্নের মধ্যে দেখেন 2 নাম্বারটাতে দেখেন কি লেখা আছে, দ্য ইম্প্যাক্ট অন কোম্পানি। আমরা প্যাসেজের মধ্যে যেই নাউনগুলো পাইছি ঠিক হুবহু সেই নাউনগুলোই আছে কিনা, সেইগুলোই আছে কিনা দেখেন। ইম্প্যাক্ট পাইছি, ইম্প্যাক্ট মানে ইফেক্ট। কোম্পানি আমরা হুবহু পাইছি, কোম্পানি শব্দটা পাইছি। আচ্ছা, বিং সাবজেক্ট টু ক্লোজ এক্সামিনেশন মানে স্ক্রুটিনি। যখন একটা প্যারাগ্রাফের একটা হেডিং এর যখন পুরো সেন্টেন্সটার যখন 3টা কিওয়ার্ড যখন কোনো প্যাসেজের সাথে মিলে যায়, সেটাই आंसर। ক্লিয়ার? এই যে ইম্প্যাক্ট মিলছে, কোম্পানি মিলছে, ক্লোজ এক্সামিনেশন মিলছে। আগেটাও কিন্তু মিলছিল, ডিসপুট মিলছিল, অ্যারেঞ্জমেন্ট মিলছিল, ফাইনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট মিলছিল, সিনিয়র ম্যানেজমেন্ট মানে চিফ এক্সিকিউটিভ অফিসার মিলে গেছিল, এইজন্য এটা आंसर পাইছি। তাহলে এটা হবে কোনটা? বি নাম্বারটা হবে 2 নাম্বার। দেখেন ইম্প্যাক্ট, কোম্পানি, ক্লোজ এক্সামিনেশন সবগুলো মিলে গেছে। তার মানে এই ক্লোজ এক্সামিনেশন মানে হলো স্ক্রুটিনি, আর কোম্পানি মানে কোম্পানি, আর ইম্প্যাক্ট মানে ইফেক্ট। হুবহু প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডগুলো ছিল। আমরা যদি এটা যদি আমরা আবার তাকাই তাহলে একটু খেয়াল করে দেখেন, আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু মানে দুইটা যদি পাশাপাশি রাখা যেত আমাদের প্যাসেজগুলো তাহলে সুন্দর হতো। এই যে কোম্পানি মিলে গেছে, এই যে ক্লোজ, এই যে ইফেক্ট মিলে গেছে, ইফেক্ট মানে তো ইম্প্যাক্ট, তারপরে এই যে স্ক্রুটিনি মিলে গেছে, এই যে স্ক্রুটিনি, সি দা ওয়ার্ড স্ক্রুটিনি, এই যে স্ক্রুটিনি মিলে গেছে। যখন এরকম ভাবে মিলে যাবে তখন অ্যানসারটা হবে কি? এই যে স্ক্রুটিনি মিলে গেছে, কোম্পানি মিলে গেছে, ইফেক্ট মিলে গেছে। যখন 3টা ওয়ার্ডই মিলে যাবে তাহলে বি নাম্বারটার উত্তর হবে কি? 2 নাম্বার। উত্তর তোমাদের হয়ে যাচ্ছে এইভাবে। এইভাবে যখন উত্তরগুলো হয়ে যাবে লাস্টে কিন্তু অপশন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের। যখন অপশন কমে যাবে তখন আমরা আন্দাজের উপরে মাইরা দিলেও কিন্তু হয়ে যাবে, কেউ ভয় পাবেন না।
জাস্ট অনুমান করে দিলে হবে। যদি টাইম নাই, আপনার মনে করেন যে সময় পাচ্ছেন না, খুব তাড়াহুড়া, তাহলে অপশন থাকে কোনটা বাকি থাকে? জাস্ট লেটস রিড the options which are left now. তাহলে 1 2 চলে গেছে, 3 ও চলে গেছে, 4 ও চলে গেছে, তাহলে বাকি থাকে কোনটা? দেখেন খুব ইজি হয়ে যাবে এখন। এখন খুব ইজি হয়ে যাবে, এখন অনুমান করে দিলেও হয়ে যাবে। প্রথম লাইন পড়লে উত্তর চলে আসবে। খেয়াল করে দেখেন, এটা সবথেকে কঠিন প্যাসেজ ছিল জানেন, আমি এটা অনেক সহজ করে দিলাম। দেখেন তাহলে 1 থেকে 4 পর্যন্ত কিন্তু অপশনগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু এগুলা হয়ে গেছে। বাকি থাকে কোনটা? বাকি থাকে দুইটা, তিনটা বাকি থাকে না? সি আর ডি, তিনটা বাকি থাকে। একটা হলো পাস ফলোইং নাম্বার অফ বোর্ড মেম্বার্স উইথ ব্রড এনাফ এক্সপিরিয়েন্স। ফলোইং নাম্বার মানে কম নাম্বার, মানে বোর্ড মেম্বারদের খুব কম সংখ্যক মানুষের এই অভিজ্ঞতা আছে, ব্রড এক্সপিরিয়েন্স খুব কম মানুষের আছে। প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এটা আছে কিনা। এখানে তো বলছে এ রিস্ক দ্যাট নট অল ডিরেক্টরস টেক পার্ট। মনে রাখতে হবে টেক পার্ট এর প্রতিশব্দ খুঁজে বের করতে হবে। আচ্ছা আমি শুরুতে জিজ্ঞাসা করবো যে কোন কোন কিওয়ার্ড গুলো তুমি দেখছিলা প্রশ্নের মধ্যে, কোন কোন কিওয়ার্ড আমরা দেখতেছি, এটা কিন্তু আমি জিজ্ঞাসা প্যাসেজের মধ্যে গিয়া। তাহলে 1 নাম্বার কিওয়ার্ড হচ্ছে রিস্ক, 2 নাম্বার কিওয়ার্ড হচ্ছে নট অল ডিরেক্টরস, 3 নাম্বারটা হচ্ছে টেক পার্ট, 4 নাম্বার হচ্ছে সলভিং, 5 নাম্বার হচ্ছে মেজর প্রবলেমস। তাহলে এখানে মেজর শব্দটা কি? অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব। প্রবলেমস মানে একটা সমস্যা, আর মেজরটা হলো কি? মেইন সমস্যা। তাহলে 6টা কিওয়ার্ড আছে এখানে টোটাল। এই 6টা কিওয়ার্ড আমি জিজ্ঞাসা করবো কিন্তু। আর এরপরে আছে কি, এটা আমি জিজ্ঞাসা করবো সাইমাকে জিজ্ঞাসা করবো এটা, যে এ প্রপোজাল টু চেঞ্জ the way board operates জিজ্ঞাসা করবো। তাহলে সলভিং মেজর প্রবলেম, এই ওয়ার্ড গুলো জিজ্ঞাসা করবো। প্যাসেজে গিয়ে ধরতে হবে এই ওয়ার্ড গুলো, বারবার না প্যাসেজ থেকে প্রশ্ন আসা সম্ভব হয় না। আপনি একটু লিখে রাখেন এই 5টা ওয়ার্ড লিখে রাখেন, যে প্রপোজাল চেঞ্জ ওয়ে বোর্ড অপারেটস। I will ask you the what are the keywords. Keyword মিললে অ্যানসার চলে আসবে। So let's see how to solve. Okay, let's go to the passage now. প্যাসেজ বাকি থাকে কোনটা? সি আর ডি। আমাদের কিন্তু যদি একটু দেরি হয়, মনে রাখবেন আমরা কিন্তু ট্রু ফলস নট গিভেন সলভ করি নাই, এই জন্য দেরি হচ্ছে কিন্তু, বুঝছেন? ওটা যদি সলভ করতেন না, তাহলে আপনি এতক্ষণ অনুমান করে দিয়ে দিতে পারতেন। কথাটা কি বুঝতে পারতেছেন? জাস্ট এবার দেখেন সি নাম্বারটা, প্রথম লাইন পড়েন। সি নাম্বার, ফার্স্ট লাইন। So when you read the first line, you are likely to get the answer. Often board business is devolved. আচ্ছা, ইনভলভড মানে কি? অংশগ্রহণ করা। ইনভলভ হওয়া মানে কি? ইনভলভ হওয়া মানে সম্পৃক্ত হওয়া, টেক পার্ট করা, অংশগ্রহণ করা। আর ডিভলভ মানে কি জানেন? সরায় নেওয়া, অংশগ্রহণ না করা। আচ্ছা তাহলে কি বুঝতে পারছেন প্রতিশব্দটা কি? এটা হচ্ছে অ্যান্টোনিম। সিনোনিম হচ্ছে ইনভলভ। আমরা বলি না যে একটা ভালো কাজে ইনভলভ হওয়া, বলি না আমরা এরকম, যেমন পার্ট টাইম জবে আমরা কি করি? ইনভলভ করি। আচ্ছা তাহলে ইনভলভ হওয়া মানে হচ্ছে কি? পার্টিসিপেট করা। আর ডিভলভ মানে কি? সরায় নেওয়া, দূরে সরায় নেওয়া। তাহলে ডিভলভ মানে তো, আচ্ছা এই যে কমিটি বলছে, আচ্ছা যাহা কমিটি তাহাই তো বোর্ড মেম্বার। এই যে বোর্ড বিজনেস, বোর্ড নিয়ে কথা বলছে। আচ্ছা এরপরে দেখেন প্রথম লাইনটা পড়েন। আমরা তো বলছিলাম না যে প্রথম বাক্যে অ্যান্সার আসবে। সো প্রথম বাক্যের মধ্যে দেখেন কিওয়ার্ড গুলো আমরা দাগ দেই। মোর এফিশিয়েন্ট, কমিটি, নাউন গুলো দাগ দেন আর অ্যাডভার্ব দাগ দেন। বোর্ড অ্যাজ এ হোল ইজ লেস ইনভলভড। লেস ইনভলভড কথাটার মানে কি? আচ্ছা লেস ইনভলভ মানেই তো পার্টিসিপেট করে না, কারণ তো লেস ইনভলভ, রাইট? তাহলে ডু নট টেক পার্ট মানে কি? লেস ইনভলভড। আর ফুলি মানে কি? ফুলি অ্যাড্রেসিং। ফুলি মানে হলো কি জানেন? আর অ্যাড্রেসিং মানে হচ্ছে কি জানেন? যে প্রবলেম যে সলভ করার কথা বলছিল না, যে সলভিং। আর ফুলি মানে হচ্ছে যে মেইন প্রবলেম গুলো সলভ করা আছে। সাম অফ দা মোস্ট ইম্পর্টেন্ট মানে কি জানেন? মোস্ট ইম্পর্টেন্ট মানেই তো সাম সিরিয়াস প্রবলেম, সিরিয়াস। আর ইস্যু মানে কি? প্রবলেমস। তাহলে কয়টা কিওয়ার্ড দাগ দিছি আমরা? 6টা দাগ দিছিলাম না? প্রশ্নের মধ্যে কয়টা ছিল? 6টা। 6টা কি ছিল শ্রুতি বলো? শ্রুতি 6টা কি? আর রিস্ক, অল ডিরেক্টর, টেক পার্ট। আগে না, এভাবে বলো না, একটা একটা করে বলো। একটা হচ্ছে টেক পার্ট। ডু নট টেক পার্ট। দেখবো ওখানে লেখা আছে ডু নট টেক পার্ট। তাহলে লেস ইনভলভ মানে ডু নট টেক পার্ট। তাহলে ওই
প্রশ্নের মধ্যে জি। যেটা ছিল সেটার সাথে এরা কাটাকাটি মিলে গেছে। তারপরে কি ছিল, তারপরে কিওয়ার্ড কি ছিল, টেক পার্টের পরটা কি ছিল, সলভিং মেজর প্রবলেমস। আচ্ছা সলভিং মানে কি, সলভিং মানে তো অ্যাড্রেসিং। আমরা বলি না যে একটা প্রবলেম অ্যাড্রেস করা, ডিল করা, বলি না আমরা যে এই প্রবলেমটা তুমি ডিল করবা, এই প্রবলেমটা তুমি অ্যাড্রেস করবা, বলি না আমরা এরকম। তাহলে অ্যাড্রেসিং আইএনজি আছে, সলভিং কি আইএনজি ছিল না, তাহলে অ্যাড্রেসিং হ্যাঁ। আইএনজি আছে। আচ্ছা সাম কথাটা কি ছিল এখানে, সাম, সলভিং সাম ছিল, না স্যার, কি ছিল, সলভিং মেজর প্রবলেমস। সলভিং মেজর, তাহলে মেজর মানে তো মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছো? স্যার আর ইস্যু মানে কি, ইস্যুজ মানে কি, ইস্যুর মানে কি প্রবলেমস না। আচ্ছা প্রবলেমস এর মধ্যে কি একটা এস ছিল না, প্রবলেমস এর মধ্যে এস ছিল না, এই যে একটা জি স্যার। টোটাল এস আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট মানে হলো মানে মেইন বা সিরিয়াস প্রবলেমস বা মেজর প্রবলেমস, আর অ্যাড্রেসিং মানে হলো সলভিং, আর লেস ইনভলভ মানে হলো ডু নট টেক পার্ট, আর বোর্ড মানে হলো যে বোর্ড লেখা আছে, বারবার লেখা আছে বোর্ড, বোর্ড কি করে না, অংশগ্রহণ করে না। তাহলে এই সি নাম্বারটার অ্যানসার কি বুঝার বাকি রইলো, এটা কোনটা হবে তাহলে অ্যানসার? স্যার হচ্ছে 6 হবে, মানে হচ্ছে ভিআই 6 নাম্বারটা হবে। 6 নাম্বারটা হবে তাহলে কি ভিআই, 6 নাম্বারটা হবে ভিআই। একটু খেয়াল করে 3 দেখি, নাম্বার ভিআই এর মধ্যে লেখা আছে না, এ রিস্ক দ্যাট অল ডিরেক্টরস টেক পার্ট ইন সলভিং মেজর প্রবলেম। তাহলে অ্যানসারটা হবে কি ভিআই। তাহলে আমরা এটা সি নাম্বার ছিল তাই না, সি নাম্বারটা হবে কত নাম্বার, 6 নাম্বার। সি হবে কত নাম্বার, 6 নাম্বার। সি ইজ ইকুয়াল টু নাম্বার 6। এই হয়ে গেল অ্যানসার, বের হয়ে গেল। ঠিক আছে, এবার থাকে বাকি কোনটা, ডি নাম্বারটা। ডি নাম্বার বাকি থাকে না, অপশন আছে কয়টা বাকি আমাদের, অপশন আছে 2টা। এটা তো দেখলেই বোঝা যাবে, এটা যে কেউ অনুমান করে দিতে পারবে। কিভাবে অনুমান করবেন, বাকি থাকে অপশন 2টা। একটা হলো যে প্রপোজাল, চেঞ্জ ওয়ে বোর্ড ডিরেক্টরস, আর একটা হচ্ছে ফলোইং নাম্বার বোর্ড এক্সপেরিয়েন্স। তো পরের প্যারাগ্রাফ পড়েন, দেখেন ডি নাম্বার প্যারাগ্রাফ। ডি নাম্বার প্যারাগ্রাফ আমরা অর্ধেক পড়ে রাখছি অলরেডি, ডি নাম্বার প্যারাগ্রাফ আমরা অলরেডি অর্ধেক পড়ে রাখছিলাম। তাহলে অর্ধেক যদি আমরা পড়ে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ইজি হবে খুঁজে বের করতে। সো লেটস সি হাউ টু সলভ দিস। সি ডি নাম্বার। এবার দেখেন, পরে দেখেন প্রথম লাইনে দেখেন দেয়া আছে এ রেডিক্যাল সলিউশন। পাইছেন ওয়ার্ডটা, পাইছেন রেডিক্যাল সলিউশন? জি স্যার। আমাদের মনের মধ্যে অলরেডি দাগ কেটে গেছে যে রেডিক্যাল সলিউশন মানে কি, কোন প্রবলেম থেকে হঠাৎ করে সলিউশন দিছে। রেডিক্যাল সলিউশন মানে একটা যুগান্তকারী সলিউশন, এর মানে হচ্ছে যুগান্তকারী একটা প্রপোজাল। বুঝতে পারছেন, প্রপোজাল। আচ্ছা, which may work for some very large companies whose businesses are extensive and complex। তাহলে যে সমস্ত কোম্পানির বিজনেসের এক্সটেন্সিভ এবং কমপ্লেক্স ফাংশন আছে সেই সমস্ত কোম্পানিগুলো কি করতে পারে, ক্ষেত্রে কাজ করতে পারে এই সলিউশনটা, এই সমাধানটা। তাহলে এই রেডিক্যাল সলিউশন শব্দটার মানে হচ্ছে হলো যে আপনার ওই যে পসিবল কি সাইমারে বলছিলাম যে কিওয়ার্ড গুলো বলার জন্য, কিওয়ার্ড গুলো কি ছিল, প্রপোজাল টু চেঞ্জ দ্য ওয়ে দ্য বোর্ড operates। ওকে ওকে, তাহলে প্রপোজাল, তাহলে প্রপোজাল ছিল না, তাহলে এই সলিউশন মানে হলো প্রপোজাল। তাহলে ওয়ে মানে কি, তাহলে ওয়ে বলতে কি, তাহলে কোম্পানির ওয়েটা কি, যে কমপ্লেক্স ওয়ে, এক্সটেন্সিভ যেসব কোম্পানির বিজনেস গুলো কমপ্লেক্স, এগুলোকেই তো ওয়ে বা পদ্ধতি বলা হয়। জি আচ্ছা স্যার, মেথড। তাহলে হ্যাঁ, প্রিফার্ড বোর্ড whose board members work up to 3 or 4 days a week, supported by their dedicated staff and advisors, involved obvious risks to that it would be important to establish clear guidelines for such a board to ensure that it did not step on the toes of the management by becoming too engaged day to day, something এরকম অনেক কিছু লেখা আছে। তারপরে বলছে problems of recruitment, remuneration and independence could also arise, এই সমস্যা আসতে পারে। however more professional and better informed boards would have particularly appropriate for banks, something এরকম বলতেছে। তো মেইন কথা কি, এখানে প্রবলেম নিয়ে আলোচনা করেছে এবং রেডিক্যাল সলিউশন সম্পর্কে বলে দিয়েছে। এখানে প্রথমে বলে দিয়েছে এ রেডিক্যাল সলিউশন, তাহলে এটা কি প্রপোজাল না, এটাই তো প্রপোজাল। তাহলে এই প্যারাগ্রাফ পড়ে আছে, আমরা একটু অনুমান করে দেখি। অ্যানসারটা মাঝে মধ্যে হয় কি যে এলিমিনেট করতে হয়, মাঝে মধ্যে কি করতে হয়, অ্যানসার এলিমিনেট করতে হয়। তাহলে এইটুকু পড়ে আমরা কি এরকম কোন ধারণা পাইছি? আমরা দুইটা অপশন এখন দুইটা অপশন পড়ে আমরা নিজেরাই বিচার করব যে কোনটা হবে অ্যানসার। নিজেরাই আমরা কি করব, নিজেদেরকে প্রশ্ন করব যে which one will be the appropriate answer. Let's see the option. How many option? 2 option left. দুইটা অপশন বাকি ছিল আমাদের, দেখেন
দুইটা অপশন রাখা ছিল, একটা ছিল এ প্রপোজাল টু চেঞ্জ দ্য ওয়ে বোর্ড অপারেটস, এটা একটা ছিল। আচ্ছা, অপারেটের সময় আপনারা সবাই জানবেন, এটা অপারেশনের সময় একটা লেখা থাকে না যে উই আওয়ার অপারেশন ইজ এত টু এত, 12টা থেকে 4টা পর্যন্ত এরকম লেখা থাকে না? রেস্টুরেন্ট গুলোতে লেখা থাকে না ওপেন ফ্রম এত টু এত, অপারেশন বিজনেস অপারেশন আওয়ার এরকম লেখা থাকে। আচ্ছা, এখানে ফলোইং নাম্বার অফ বোর্ড মেম্বারস উইথ ব্রড এনাফ এক্সপেরিয়েন্স, এই নিয়ে কোনো কথা কি ছিল? এখানে ছিল না। স্যার কিন্তু প্রথম লাইনেই প্রথম কথাই বলে দিয়েছিল যে এ রেডিক্যাল সলিউশন। এই রেডিক্যাল সলিউশন মানে হলো এ প্রপোজাল। আবার বলছে হাউ চেঞ্জ দ্য ওয়ে দ্য বোর্ড অপারেটস। তো এখানে অপারেটের কথা যদিও ডাইরেক্টলি ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে না, কিন্তু থিম মিলছে যে একটা কোম্পানি যে সমস্ত কোম্পানি মানে 3-4 ঘন্টা কাজ করে একদিনে, সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে এই প্রপোজালটা কাজে লাগবে, মানে রেডিক্যাল সলিউশনটা সেই ক্ষেত্রে কাজে লাগবে। লেটস সি अगेन অ্যানসারটা তাহলে কোনটা হবে? রেডিক্যাল সলিউশন is which may work for some large companies whose businesses are, আচ্ছা whose business মানে কি? মানে whose operations are, বুঝতে পারছেন? whose operations are complex and extensive, the professional board whose members would work up to 3 to 4 days a week। আচ্ছা 3 to 4 days a week মানে কি? ফুল টাইম জব, যেগুলো ভালো কোম্পানি, যেগুলো হচ্ছে অনেক লং মানে অনেক বড় কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে কাজে লাগতে পারে, সেগুলোর অফিস আওয়ার গুলো এরকম কাজ করে। ওয়ার্ক আওয়ার মানে কি? কাজ করা। তো এখানে প্রথম লাইনে অ্যানসারটা আছে রেডিক্যাল সলিউশন মানে প্রপোজাল অ্যানসার। আর অন্য যেটা ছিল সেটা অ্যানসার হবে না। সেটা কেন হবে না? সেটার সাথে এবারে পরে এটা কি মানে ই করব না? কিসের? হাওয়েভারের পরেটা ওটা মানে একটু বুঝতেছি না স্যার, হাওয়েভারের পরের বিষয়টা কি ধরবো নাকি ফার্স্টে রেডিক্যাল? আমাদের তো প্রথমে চলে আসলো, আমাদের তো প্রথম তো শোনো, তুমি সাপের লেজ দেখলে তো বুঝো যে সাপের মাথাটা সামনে আছে। তুমি তো শুরুতেই বলে দিতে এখানে পাওয়া গেছে রেডিক্যাল সলিউশন। আবার এখানে বলছে যে কোম্পানি মে ওয়ার্ক সাম লার্জ কোম্পানির বিজনেস আওয়ার এক্সটেন্সিভ, তাহলে এগুলোই তো কোম্পানির ফাংশন নিয়ে আলোচনা করতেছে, তাই না? কোম্পানি কিভাবে কাজ করবে না করবে, কয় ঘন্টা কাজ করবে, 4 ঘন্টা না 5 ঘন্টা, সপ্তাহে কয় দিন না কয় দিন, এগুলো নিয়ে আলোচনা করতেছে না? তারপরে যে ডেডিকেটেড স্টাফ অ্যাডভাইজার, তো যা কিছু আলোচনা করার প্রথম লাইনে তো বলে দিছে, প্রথম লাইনে বলে দিছে না সবকিছু? খেয়াল করছো? জি স্যার। প্রথম লাইনে সবকিছু বলে দিছে, তাহলে তোর অ্যানসার তাহলে কোনটা হবে? ডেস উইক সবকিছু বলে দিছে। সবকিছু বলে, তাহলে অ্যানসার ইজ ডি নাম্বার। অপশন কোনটা হবে তাহলে? এটা হবে স্যার। এটা হবে a proposal to change the way board operates। তাহলে অপারেটস মানে হলো যে অপারেট করা মানে কি? ওই যে 9টা থেকে 5টা, 5টা থেকে 6টা এরকম। তাহলে অ্যানসার হবে কোনটা? 8 নাম্বার। তাহলে লাস্ট ইয়ার সি নাম্বার, ডি নাম্বার প্রশ্ন তাহলে কোনটা হবে? ডি হবে কোনটা? 8। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? ডি নাম্বারটা আমরা কিভাবে লিখবো? ডি এর জায়গায় আমরা লিখবো 8 এইভাবে লিখবো। আর 6 নাম্বারটা 5 নাম্বারটা ছিল ট্র্যাপ, এটা ছিল ফাও, এটা নিয়ে কোনো কথাই বলে না। ফলিং নাম্বার, আচ্ছা ফলিং নাম্বার মানে কি জানো? কম নাম্বার মানে ডিক্রিজিং নাম্বার। বোর্ড মেম্বার উইথ ব্রড এক্সপেরিয়েন্স নিয়ে কি এই ডি নাম্বার প্যারাগ্রাফে কোনো আলোচনা করছে? নো। সো অ্যানসার ইজ কোনটা হবে? অ্যানসার হবে 8 নাম্বার। সো এটা হয়ে গেছে। তো এইভাবে আমাদের হচ্ছে কি মানে একদম সরাসরি কিওয়ার্ড গুলো ধরে ধরে কিওয়ার্ড প্যাসেজের মধ্যে কি হয় যে আইএনজি সলিউশন, এই যে সলভিং, মেজর, প্রবলেম, আমরা বলছিলাম না নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে আবার নাউন, তারপরে যে টেক পার্ট মানে কি ভার্ব, তারপর নট অল ডিরেক্টর, এখানে কি আছে আবার নাউন, ঠিক আছে? টেক পার্ট, এগুলো আমরা খেয়াল করব। খেয়াল করে যখন যেখানে প্যাসেজের মধ্যে গিয়ে দেখবো প্রথম লাইনেই এই কিওয়ার্ড গুলো সবগুলো যখন মিলে যাবে তখন সেটা অ্যান্সার হবে। তো এইভাবেই আমরা হচ্ছে যে কিওয়ার্ড গুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে সলভ করব, ঠিক আছে? আমরা সবসময় এইভাবে সলভ করে এই নিয়ম অনুযায়ী সলভ করলে সুবিধা হবে। আর একটা বিষয় হচ্ছে আমরা যে হেডলাইন হেডিং ম্যাচিং গুলো আমরা সলভ করলাম, খেয়াল রাখবেন যে আমরা প্রথম প্যারাগ্রাফটা কিন্তু ইজিলি বের করতে পারছিলাম, তাই না? ওই যে প্রথম মানে ডি ই এফ তাড়াতাড়ি বের করতে পারছিলাম, কারণ কি জানেন? আমরা ওই যে ওগুলো আগে আমরা ওই যে অন্য প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা সেগুলো রাস্তা চিনে ফেলছিলাম। এই জন্য অলওয়েজ ফোকাস অন আদার টাইপস অফ কোয়েশ্চেন বিফোর ডুইং দ্য হেডিং ম্যাচিং। ওকে, হেডিং ম্যাচিং ইজ অলওয়েজ গো আফটার দ্য এন্ড অফ দ্য প্যাসেজ, অর্থাৎ যে প্যাসেজটা আপনি সলভ করেন সেটা শেষের দিকে আপনি সলভ করবেন হচ্ছে হেডিং ম্যাচিং, তাহলে ওটা ইজি হবে। ওটার জন্য আলাদাভাবে সময় নিয়ে খুঁজে বের করতে হবে না, বুঝতে পারছেন? আপনি যদি মানে কি বলে, আপনি যদি ফার্মগেট থেকে মালিবাগে যাতায়াত করেন তাহলে আপনার কারণ বাজারের রাস্তা আপনার সামনে পড়বে, ওটা আপনি এমনি দেখতে পারবেন, আগে থেকে চিনবেন, বুঝতে পারছেন? ফ্লাইওভারের উপর দিয়ে যাবেন না নিচে যাবেন, একবার দেখলে মনে থাকবে, ঠিক আছে? আর আপনি যদি ফ্লাইওভার খোঁজেন তাহলে পাবেন না, আগে ফার্মগেট থেকে মালিবাগ পর্যন্ত যাইতে হবে। মেইন প্রশ্নগুলো তো বের করতে হবে, ট্রু ফলস নট গিভেন বের করতে হবে, সামারি বের করতে হবে,
এরপরে হচ্ছে হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং মানে কি সারমর্ম। আপনি যদি একটা ঘটনা জানেন, একটা সিনেমা দেখলে আপনি ওই সিনেমার সারমর্ম আপনি এমনি বলে দিতে পারবেন। আর প্রথমে যদি সারমর্ম খুঁজেন সিনেমা না দেখাই, তাহলে কি হবে? সো হাউ টু সলভ দ্য অ্যান্সার in তার terms 2 of নাম্বারটা লাগছিল, তারপরে ঠিক মানে কনফিউজ ছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। এবার ঠিক আছে? এবার ক্লিয়ারলি বুঝছো কিনা? স্যার এখন ক্লিয়ার। আচ্ছা, আমি একটু সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করছি, did you understand the class properly? If do you have any lack of understanding or something? সবাই কি বুঝতে পারছেন? ইয়েস, বুঝতে একেবারে পারছি। ক্লিয়ারলি বুঝতে পারছেন কিভাবে বের করতে হবে? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমি খুব দ্রুত হয়তো আগামীকালকে আমি লাইভে আসবো, আপনাদের সবাইকে আমি লাইভে অ্যাটেন্ড করতে বলবো। লাইভে আসবো রাত 9টার দিকে, রাত 9টা না 8:30টার দিকে বা এরকম টাইমে আসবো। সবাই লাইভে আসবেন। সবাই লাইভে এসে আপনারা হচ্ছে যে আপনাদের কোয়েশ্চেন করবেন। আমরা স্পিকিং নিয়ে লাইভে আসবো। আর লাইভে মাঝে মাঝে লাইভে গেলে একটু হয় আর কি, মানে পাবলিকলি একটু আসলে যেটা জমে ভালো ক্লাসের ব্যাপারটা। ঠিক আছে, লাইভে আসবো। আর আমার একটা ব্যাচ শুরু হবে 3 তারিখ থেকে, আপনারা সবাই জানেন। আপনাদের পরিচিত কেউ আইএলটিএস শুরু করলে অবশ্যই ইউ ক্যান জাস্ট টেল দেম টু স্টার্ট। 3 তারিখ থেকে শুরু হবে। আর আপনারা সবাই 3 তারিখে সবাই আপনারা শুরু করবেন। যারা নতুন আসছিলেন তাদের জন্য বলতেছি বিশেষ করে। আর যারা মনে করেন যে ক্লাসগুলো করা দরকার, আমার সবগুলো ক্লাস করবেন, সারা বছরই ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। সো আমি আবারও বলছি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা, এটাতে সাবস্ক্রাইবার বাড়তেছে আস্তে আস্তে। ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলটা আমি আমি শেয়ার করছি। এই যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড, ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড, এইখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং এই আপনাদের যদি মানে আপনাদের আইডি থেকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের আইডি থেকে সাবস্ক্রাইব করবেন। উই নিড 1000 সাবস্ক্রাইবার বিকজ উই আর নিউ। ঠিক আছে, আমাদের এই যে কানাডার বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা ঘুরতে যাবো, যে সেগুলোর ভিডিও আমরা এখানে দেই। যেমন আপেল বাগানে একদিন ভিডিও হয়েছে, তারপরে আইএলটিএস লিসেনিং কিভাবে বুঝবো সেটার উপর একটা ক্লাস, তারপর ইমপ্রুভিং স্পিকিং অন হাউ টু ইমপ্রুভিং স্পিকিং স্কিল থ্রু লিসেনিং সেকশন। তারপরে হচ্ছে যে আরো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, স্পিকিং এর জন্য ক্লাস। তার আরো বিভিন্ন কানাডার প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও করা হয়েছে, আরো বিভিন্ন দেশের ভিডিও হবে। তো সবাই হচ্ছে এই মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে পেজটার নাম হচ্ছে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড, ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রোড। আরেকটা হচ্ছে যে অবশ্যই আপনারা আমাদের যে ফেসবুক পেজটা আছে, ফেসবুকে পেজের মধ্যে অনেকে লাইক দেওয়া নাই, শেয়ার করতে হবে পেজটা। ওই যে ফেসবুকে পেজ শেয়ার করতে হবে, শুধু শেয়ার করলে হবে না, উপরে লিখে দিবেন বাংলায় যে যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ পেজ, লাইক দিয়ে রাখুন, তাহলে ভবিষ্যতে ভিডিওগুলো দেখতে পারবেন। এই যে পেজ, এই পেজটা অবশ্যই মানে আপনারা কি করবেন, লাইক এবং এটা অবশ্যই শেয়ার করে রাখবেন। কারণ এই পেজের সামনে আমরা লাইভে আসবো এই পেজ থেকে। এই পেজের মধ্যে কারো যদি লাইক দেওয়া না থাকে তাহলে আপনারা লাইভ দেখতে পারবেন না, দেখা গেছে আপনার কাছে নোটিফিকেশন যাবে না। ক্লিয়ার ব্যাপারটা? সো এভরিওয়ান, জাস্ট ইউরেকা আইএলটিএস পাথওয়ে টু সাকসেস, এখানে ছবি দেওয়া আছে, আপনারা অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগলো এটা আপনারা অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন। আমি এখন এই মুহূর্তে রেকর্ড অফ করব আর ক্লাসটি শেষ করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং this special class, and I hope you have enjoyed the class, and I wish I'll see you on the other class tomorrow, hopefully. Thank you very much. Stay sanitized and be safe always. Bye bye.